রকি আজ জেল থেকে বের হলো। দীর্ঘ 4টি বছর পর সাজাপ্রাপ্ত আসামি রকির আজ মুক্তি পেল। অবশ্য খুনের অপরাধে তার ফাঁসি হওয়ার কথা ছিল, তবে জজ সাহেব তার বদলে আজীবন সশ্রম কারাদণ্ড দিয়েছিল। সারা জীবন তাকে জেলের মধ্যে কাটানোর শাস্তি পেল রকি। রকি খুব ভালো করে জানতো যে তার মুক্তি করানোর জন্য একজনও এগিয়ে আসবে না, কেউ তার পক্ষে দাঁড়াবে না। তাই বাকিটা জীবন জেলের মধ্যে কাটানোর চিন্তা ভাবনা করলো রকি। কিন্তু আজ 1 বছর কাটতেই একজন পুলিশ এসে রকিকে বলল, রকি, ইয়েস স্যার। তোমার জামিন হয়েছে, তুমি বাসায় যেতে পারো। ফাঁসির অর্ডার প্রাপ্ত আসামি জামিনের কথা শুনলে অটোমেটিক খুশিতে নাচতে লাগবে। রকির বেলায় তার পরিবর্তন কিছুই হলো না। জামিনের কথা শুনে রকি অনেক খুশি হলো। সে বিশ্বাস করতে পারল না। সে গভীর চিন্তায় পড়ে গেল। সে কি স্বপ্ন দেখছে নাকি? রকি, কি হলো? পুলিশের কথা শুনে রকি বাস্তবে ফিরে এলো আর নিশ্চিন্ত হলো। এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। তবুও সে পুলিশের মুখে শোনার জন্য জিজ্ঞেস করলো, স্যার, আমি কি স্বপ্ন দেখছি? না, তুমি স্বপ্ন দেখোনি, এটা বাস্তব। আর সত্যি তোমার জামিন হয়েছে। কিন্তু স্যার, জামিনটা করলো কে? সেটা বলতে পারবো না, তবে যে তোমার জামিন করেছে সেই কার্ডটা দিয়েছে আর তাকে একবার ফোন দিতে বলেছে। পুলিশের কথা শুনে রকি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কে এমন দয়ালু মানুষ আছে যে আমায় বাঁচাতে চাই? আমি বলতে পারবো না। অনেক নামে দামে একজন উকিলকে নিয়ে এসে তোমার জামিন করিয়েছে। এখন তুমি সম্পূর্ণ মুক্ত। এ কথা শুনে রকি অনেক খুশি হলো। কে করলো, কেমনে করলো, এইসব জানার প্রয়োজন মনে করলো না সে। তার কাছে এই জেলখানাটা অনেক কষ্টের জায়গা পরিণত হয়েছে। আর তাই জামিনের কথা শোনা মাত্রই আর দেরি করলো না। নাচতে আস্তে জামা কাপড় গুছিয়ে নিল। বাসা থেকে তার জন্য কোনো জামা কাপড় পাঠায়নি, তবে এখানকার একজনের জামিন হয়ে যাওয়ায় রকিকে তার জামা কাপড় দিয়ে চলে যায়। রকি সেগুলো পরিষ্কার করে ধুয়ে পাকলে পরে থাকতো। কিন্তু আজ যে তার জামিন হবে এটা যে কিছুতেই ভাবতে পারেনি। জামা কাপড় আনার সময় কিছু একটা ভেবে থমকে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে আবার পিছন ফিরে এখানে একজন বয়স্ক লোককে তার জামা কাপড় সহ তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র দিয়ে দিল। লোকটা রকির মাথায় হাত বুলিয়ে দিল। রকি তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে আসলো, যেন সে এখান থেকে বের হতে পারলেই বাঁচে। দীর্ঘ 4টি বছর পর আবার সে সূর্যর মিষ্টি আলো এসে পড়ল রকির শরীরে। সবুজ শ্যামলা প্রকৃতি দেখে তার মন ভরে গেল। সে কল্পনা করতে পারেনি যে সে আবার মুক্ত অবস্থায় খোলা আকাশের নিচে আসতে পারবে। সবকিছু যেন তার কাছে স্বপ্ন মনে হলো। কিন্তু একটা কথা ভাবতেই তার গা শিউরে উঠল। জামিন হলে পরিবার থেকে লোকজন আসে, বাবা মা আসে, বন্ধু বান্ধব আসে, কিন্তু রকিকে কেউ নিতে আসলো না। রকি জানতো তাকে নিতে কেউ আসবে না, কারণ রকি যে কাণ্ড ঘটিয়ে রেখেছে তাতে না আসার কথা। রকি মন খারাপ করে সোজা হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার বৃষ্টির কথা মনে পড়ল। রকি ভাবলো 4টা বছর পেরিয়ে গেল, এখন বৃষ্টি আমায় দেখলে মনে হয় চিনতে পারবে না। আবার ভাবলো বৃষ্টি আমার সব থেকে কাছের বন্ধু, ও তো আমায় নিশ্চয়ই চিনতে পারবে আর হয়তো অনেক খুশি হবে। এসব ভাবতে ভাবতে সে সোজা রকি তার নিজের বাড়ি চলে আসলো। কলিং বেল বাজালো, কোনো সাড়া পেল না। একটু পর আবার কলিং বেল বাজাতেই রকির ছোট বোন মিম এসে দরজা খুলে দিল। দরজা খুলেই মিম রকিকে দেখে শক খেলো আর জোরে করে বলে উঠল, ভাইয়া তুই? কেমন আছিস? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। ভাইয়া তোর মুখদারি একদম বড় বড় হয়ে গেছে, একদম বুড়ো হয়ে গেছিস রে। স্যার,
মিম হাসছিল। রকি মিমকে সরিয়ে ভেতরে এলো। তখন মিম জোরে চিৎকার দিয়ে বলল, আম্মু, আব্বু, দেখো কে আসছে। রকির বাবা ঘরে কাজ করছিল আর রকির মা রান্না করছিল। হঠাৎ মিমের এমন চিৎকার শুনে কাজ ফেলে চলে এলো। কে রে, হঠাৎ কে এলো যে এমন চিৎকার করছিস? এই দেখো কে আসছে। রকির মা আঁচলে হাত মুছতে মুছতে চোখ তুলে তাকালো। তাকানোর সাথে সাথে রকির মার হাত পা যেন অবাস হয়ে গেল। রকির বাবারও ঠিক একই অবস্থা হলো। মা কেমন আছো? খবরদার ওই পাপি মুখে আমায় মা ডাকবি না। কি বলছো মা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি কোনো খুনি মাস্তানকে আমার গর্ভে ধারণ করিনি, তাই আমি কোনো খুনি মাস্তানের মা নই। মা আমি জানি তোমরা আমার উপর অনেক রেগে আছো, কিন্তু মা আমার কথাটা আগে শোনো। চুপ, আমরা কোনো খুনির কথা শুনতে চাই না। তুই এখান থেকে চলে যা। কিন্তু মা আমার কথাটা শোনো, তারপর যদি আমার কোনো দোষ থাকে তাহলে আমায় তাড়িয়ে দিও। মিম, ওকে চলে যেতে বল। মা, ভাই ভুল করেছে, ওকে প্লিজ ক্ষমা করে দাও। তখন রকির বাবা ঘর থেকে বের হতে হতে বলল, একজন খুনির কোনো ক্ষমা হয় না। এটা ভদ্রলোকের পরিবার, এই পরিবারে কোনো মাস্তান থাকতে পারে না। বাবা প্লিজ মাফ করে দাও, আমি মানছি আমি ভুল করেছি। এর জন্য তোমরা আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সত্যি নিবি তো? হ্যাঁ। তাহলে এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যা, আর কোনো দিন এই বাড়িতে পা দিবি না। প্লিজ বাবা, এত বড় শাস্তি তোমরা আমায় দিও না। আমি সব করতে পারবো, কিন্তু তোমাদের ছেড়ে থাকতে পারবো না। স্বার্থে আঘাত লাগলে আমাদেরও খুন করতে পারবি, তাই না? কি বলছো বাবা এসব? হ্যাঁ, ঠিকই বলছি। যে মানুষ খুন করতে পারে সে তো বাবা মাকেও খুন করতে পারে। রকির আর কোনো জবাব থাকলো না। রকি একজনকে কথা দিয়েছে বলেই চুপ হয়ে গেল। মিম, তুই ওকে বলে দে এই বাড়িতে কোনো খুনির জায়গা নেই। মিম রকির দিকে তাকালো। রকির চোখ দিয়ে পানি পড়ে গেল। বুকে তার অনেক কষ্ট এসে ভিড় জমাচ্ছে। মা বাবা প্লিজ তোমাদের কাছ থেকে আমায় তাড়িয়ে দিও না। লজ্জা করে না? খুনি হয়ে এই বাড়িতে, তাও আবার আমাদের সাথে থাকতে চাস? যা দূর হ। আজকের পর থেকে যদি তুই আমাদের সামনে এসেছিস বা আসার চেষ্টা করেছিস তাহলে আমাদের মরা মুখ দেখবি। মা। হ্যাঁ। রকি আর কোনো কথা বলল না। কোনো সন্তান তার জন্মধানী মায়ের মরা মুখ দেখতে চাইবে না, রকিও চাইল না। তাই বুক ভরা কষ্ট আর চোখ ভরা অশ্রু নিয়ে পিছনে পা ফেলল। ভাইয়া তুই যাস না প্লিজ, তুই যাস না। মা তুমি ভাইয়াকে যেতে দিও না, তুমি তোমার কথা ফিরিয়ে নাও প্লিজ। মা, বাবা প্লিজ তুমি কিছু করো, ভাইয়াকে যেতে দিও না। তোর মা ঠিক কথাই বলছে, এই বাড়িতে কোনো মাস্তানের জায়গা নেই। কিন্তু বাবা। মিম লাভ নেই, তুই কোনো একটা খুনির হয়ে কথা বলছিস। এই খুনির স্বার্থের জন্য সব করতে পারে, তোকেও খুন করতে পারে, তাই খুনির হয়ে কথা বলিস না। ভাইয়া। বাবা মাকে নিয়ে সুখে থাকিস, কখনো ওদের কষ্ট পেতে দিস না। আমি এই মুখ নিয়ে তোদের সামনে আর কোনোদিন আসবো না। ভাইয়া যাস না। মিম, আর একবার ওকে ডাকলে তুইও আমার। না মা না, আর বলতে হবে না। মিম আমার বোন, আমায় আর ডাকিস না। রকি কান্না করতে করতে পিছন দিকে দৌড় দিল। মিম ভাইকে চলে যেতে দেখে চোখে ভরে অশ্রু নিয়ে মা বাবার দিকে ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে তার রুমে চলে গেল। রকির মা ওখানেই ধপাস করে বসে পড়ল। চোখ বেয়ে ঝর্ণার ন্যায় পানি পড়তে লাগলো। সন্তান হাজার অপরাধ করলেও তার মায়ের কাছে কখনো অপরাধী হয় না। শুধু সেই অপরাধ যাতে সন্তান আর না করে সেজন্য একটু বকাঝকা দেয়। রকির মা হয়তো তাই করলো। সমাজের চোখে নিজের ছেলেকে খুনি হিসেবে তুলে ধরতে তার খুব কষ্ট হচ্ছিল। তাই ভাবলো নিজের আদরের ছেলেকে একটু দূরে সরিয়ে দিলে হয়তো এই রকম ভুল আর কখনো করবে না। রকির মা নিচের দিকে মাথা করে চোখ দিয়ে পানি ফেলতে লাগলো। তখন রকির বাবা এসে কাঁধে হাত দিল।
রকির মা মাথা উঁচু করে রকির বাবার দিকে তাকালো। কষ্ট পেও না, অমন মাস্তান ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। কিন্তু ও তো আমার ছেলে, এটা কি করে অস্বীকার করি বলো? আমার মন মানছে না। মনকে মানাতে হবে। আজকের পর থেকে মনে করো তোমার কোনো ছেলে নাই, একটা ছিল, সে মারা গেছে। রকির মা বুকে কষ্টে বালি চাপা দিয়ে মাথা নাড়ল। বাবার চেয়ে মায়ের দরদ অনেক অনেক গুণ বেশি। রকির বাবার মনের দিক দিয়ে রকিকে ঘৃণা করলেও কিন্তু রকির মার বুকটা যে ফাঁকা ফাঁকা লাগছিল। আবার ভাবলো একজন খুনির মা হয়ে থাকার চেয়ে ছেলে মরে গেছে ভেবে থাকাটা অনেক ভালো। অনেক কষ্ট মনে রেখে রকির মা আবার কাজে মন দিল, কিন্তু তবুও রকির মায়ের মনটা ছেলের জন্য কেঁদেই চলেছে। এদিকে রকি বুক ভরা কষ্ট আর চোখ ভরা পানি নিয়ে আনমনে হাঁটতে লাগলো। যেই অপরাধ সে করেনি আর সেই অপরাধী সে জেল খাটলো। সুন্দর লাইফে মস্তার নাম ছড়িয়ে পড়ল, নিজের পরিবার থেকে দূরে সরে যেতে হলো। আপনারা হয়তো ভাবছেন কি এমন অপরাধ করেছে যার জন্য এসব হচ্ছে। তাহলে চলেন আজ থেকে 4 বছর আগে একটু ঘুরে আসি। ব্যাক টু 4 years later। আজ থেকে 4 বছর আগে রকি খুব শান্তি সুখে দিন কাটাচ্ছিল। মায়ের ভালোবাসা, বাবার শাসন, বোনের ভালোবাসা মিলে সে খুব সুখে ছিল। রকি ইন্টার প্রথম বর্ষে পড়তো আর রকির ছোট বোন মিম ক্লাস 9-এ পড়তো। পড়াশোনায় 2 ভাই বোন খুব ভালো ছিল। রকির জীবন পরিবার ছাড়া আরও একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিল, যার সাথে একদিন কথা না বললে রকির দিন ভালো কাটতো না। একদিন ঝগড়া বা মারামারি না করলে দুজনের মধ্যে কারোর পেটের ভাত হজম হতো না। সে ছিল রকির একমাত্র বেস্ট ফ্রেন্ড বৃষ্টি। ক্লাস 5 থেকে তাদের বন্ধুত্ব। তারা একে অপরের জানের চেয়েও আপন ছিল। কলেজে সবাই খুব অবাক হতো তাদের বন্ধুত্ব দেখে। তারা মুহূর্তে ঝগড়া মারামারি করত, আবার মুহূর্তে এক হয়ে যেত। রিলেশনও হার মানত তাদের বন্ধুত্বের কাছে। তাদের বন্ধুত্ব খুব পবিত্র আর মাসুম ছিল। রকির সাথে কোনো মেয়ে বন্ধু করতে এলে বৃষ্টি সেই মেয়ের 14 গোষ্ঠী উদ্ধার করতে একটুও কমতি রাখতো না। আবার বৃষ্টির সাথে কোনো ছেলে বন্ধুত্ব করতে এলে রকি সেই ছেলেকে মেরে নাক ফাটিয়ে দিত। এই ভয়ে তাদের দুজনের সাথে কেউ বন্ধুত্ব করতে আসতো না। কলেজে সবাই ভাবতো পৃথিবীর হয়তো এমন বন্ধুত্ব আর দ্বিতীয় একটাও পাওয়া সম্ভব না। এমনকি কলেজের স্যাররাও খুব খুশি হতো তাদের দেখে। তারা সবসময় হাসি খুশিতে থাকতো। একজন অন্যজনের প্রতি নিজের জীবন দিতেও রাজি ছিল। ক্লাস 5 থেকে তারা এইরকম বন্ধু। একদিন যদি রকির পড়া না হতো তাহলে বৃষ্টিরও পড়া হবে না তাই বলে দাঁড়িয়ে যেত, যদিও বৃষ্টির পড়া হতো। তারা দুজনের মধ্যে কেউ প্রেম করতো না, কারণ তারা মনে করতো সবার ওপরে বন্ধুত্ব, তার উপরে কিছু নেই। রকি একটু বেশি ঘুম পাগল ছিল। প্রতিদিন সকালে বৃষ্টি ফোন করে রকির ঘুম ছুটাতো। তারা দুজন একসাথে কলেজ যেত, আবার একসাথে কলেজ থেকে আসতো। কোথাও গেলে দুজন একসাথে যেত। তো একদিন রকি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল। ওদিকে বৃষ্টি সকালে ঘুম থেকে উঠে রকির কাছে ফোন দিল। রকির বালিশের পাশে ফোন বেজে চলেছে, কিন্তু ধরার কোনো নামগন্ধ নাই। মোবাইল তার নিজ ইচ্ছা মতো বেজে চলেছে, আর রকি তার নিজের ইচ্ছে মতো ঘুমিয়ে চলেছে। বৃষ্টি পরপর 5 থেকে 6 বার কল দিল, কিন্তু একবারও রিসিভ হলো না। বৃষ্টি বুঝতে পারলো হারামজাদাটা এখনো ঘুম থেকে ওঠেনি। এদিকে ফোনের আওয়াজে রকির ঘুম একটু হলেও নষ্ট হলো। চোখ বন্ধ করে বুঝলো বৃষ্টি ফোন দিয়েছে, কিন্তু তবুও না উঠে কেতা আবার গায়ে দিয়ে ঘুমিয়ে গেল। বৃষ্টির রাগে একদম লাল হয়ে গেল। গজগজ করতে করতে রকির বাসার দিকে রওনা হলো। মোবাইলে ফোন আর না আসতে দেখে রকি বুঝতে পারলো পরিবেশটা খুব গরম হতে চলেছে।
রকি বুঝতে পারলো বৃষ্টি এখন এখানে আসছে, আর বৃষ্টি এখানে আসলে রকির 12টা নয় 14টা বাজিয়ে দেবে। তাই রকি লাফ দিয়ে খাট থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। তাড়াহুড়ো করে ব্রাশ মুখে নিয়ে একবার এপাশ আর একবার ওপাশ করে কুলি করে ফ্রেশ হয়ে নিল। তারপর আবার দৌড়ে রুমে এসে শার্ট প্যান্ট পরে বাইরে চলে আসলো। মা গো মা, তাড়াতাড়ি খাবার দাও। কেন রে, আজ এত তাড়াহুড়ো কিসের? বুঝতে পারছো না, পেতনিটা এলো বলে, তাড়াতাড়ি দাও তো। বস, আমি খেতে দিচ্ছি। আরেকটা কথা, বৃষ্টি আসলে তুমি ওকে বলবা তোমার রান্না করতে দেরি হয়েছে। এত বড় মিথ্যে কথা? প্লিজ মা, এই পেতনির হাত থেকে আমায় বাঁচাও, প্লিজ প্লিজ। ওকে বাবা, ওকে বলবো। এবার খেয়ে নে। রকি এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আর খেতে লাগলো। ঠিক এমন সময় ধরাম করে দরজা খুলে গেল। রকি বুঝতে পারলো পেতনির আগমন ঘটলো, তাই সে মাথা নিচে করে খেয়ে যাচ্ছে। ওই হারামি ওই, আরে বৃষ্টি তুই, আয় আয় বস। রাখ তোর বসা। ফোন কি করেছিস? হ্যাঁ, বেঁচে খেয়েছিস নাকি কোনো মেয়েকে দিয়েছিস? হারামি কি বলছিস? আম্মু আছে তো। কতবার কল দিয়েছি, তোর খেয়াল আছে? সরি রে জানো, আমার ফোন আমার ঘরে আছে। এখন তো ঘরেই থাকবে। আমি যখন ফোন দিই তখন তোর ফোন ঘরে থাকে, বাইরে থাকে। তার চেয়ে বরং ফোনটা নিয়ে গিয়ে পানিতে ফেলে আয়। বস ময়না বস, মাথা ঠান্ডা কর। কি রে, তোর চুল ভিজে আছে কেন? তার মানে তুই এতক্ষণ ঘুমিয়েছিলি, তাই না? আরে আরে, কি যে বলিস না, পানি খেতে লেগে পড়েছে। আমি তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, আম্মুকে বলে দেখ। আন্টি, আপনার ছেলে কখন ঘুম থেকে উঠেছে? সে তো অনেকক্ষণ উঠেছে, এখানেই বসে আছে। তবুও আমার বিশ্বাস হয় না, তোকে আমার হাড়ে হাড়ে চেনা আছে। ভালো। তা কি জন্য এলি এত সকালে? আজকে কি দিন তোর কি মনে নেই? আজকে তো পুরাপুরি সোমবার। কচু, আজকে চকলেট দে। তাই চল আমরা ঘুরতে যাব। তুই যা তো, আমি পারবো না। কি বললি? আরে আরে, খাওয়াটা শেষ করি, আমি তো মজা করুন। এই তো আমার গুড বয়। গুড বয় না চাই, না যেতে চাইলে মাথার চুল একটাও আস্ত রাখবি না, এটা আমার জানা আছে। রকি বিড়বিড় করে এসব বলতে লাগলো। বৃষ্টির কানে রকি এমন বিড়বিড় আওয়াজ পৌঁছে গেল। তুই আমায় গালি দিলি, তাই না? না, কই গালি দিলাম? কুত্তা, বাদর, হারামি, রাক্ষস, ছাগলের 3 নম্বর বাচ্চা। এসব আমি না, এসব তুই। জি না, এসব তুই। আম্মু, বাসায় একটা পেতনি আসছে, তাড়াও তো। আন্টি, বাসায় একটা বাদর ঢুকেছে, তাড়ান তো। তুই সর আমার বাসা থেকে। এটা তোর বাসা? এটা আমার বন্ধুর বাসা। তুই বের হ হারামি। আমি বের হব না, কি করবি? আমিও বের হব না। রকি আর বৃষ্টি শুরু করে দিল ঝগড়া। রান্নাঘর থেকে রকির মা তাদের ঝগড়া শুনে হাসতে লাগলো। শুধু রকির মা নয়, যারা এদের ঝগড়া শুনে তারাই হাসে। প্রতিদিন কোনো না কোনো পয়েন্ট নিয়ে ঝগড়া করতে হবে, আর রকির মা প্রতিদিন তাদের ঝগড়া শুনে হাসতো, কিন্তু কোনো দিন বাধা দিতে যায়নি, কারণ এই গ্রামে সবাই জানে তারা ঝগড়া করার পর আবার একটু পর এক হয়ে যায়। রকির মা হাসতে হাসতে তাদের কাছে আসলো। তোরা ঝগড়া করবি নাকি ঘুরতে যাবি? আল্লাহ গো, আমার মনেই নাই। শালা হারামি ঝগড়া ছাড়া কিছুই বোঝে না। আমি আগে শুরু করছি নাকি তুই? ওকে ওকে, আমারই সব দোষ। সরি সরি। বৃষ্টি 10 বার সরি বলল, কারণ তাদের এটা রুলস। ঝগড়া করার পর যার দোষ বেশি থাকবে সে 10 বার সরি বলবে। রকি মুচকি হেসে হাত ধুয়ে উঠে পড়ল। চর রে পেতনি। আম্মু, আমি গেলাম। সাবধানে যাস বাবা। আমি ওকে রাস্তায় ফেলে চলে আসব। আমি তোকে ফেলবো। দেখা যাবে। রকি আর বৃষ্টি ঝগড়া করতে করতে বাড়ি থেকে বের হয়ে রাস্তা বেয়ে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে তারা কলেজে চলে আসে। কলেজে এসে দেখে ক্লাস শুরু হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে ক্লাসে চলে যায়। রকি আর বৃষ্টি ক্লাসে খুব ভালো ছাত্রছাত্রী ছিল, শুধু ক্লাসে নয় পুরো কলেজের টপ ছিল।
রকি গণিত সাবজেক্টে খুব পারদর্শী ছিল, তাই যে কোনো অঙ্ক 2 থেকে 3 নিয়মে করে দিত। কলেজের সবাই তাদের এক নামে চিনত। কোনো অনুষ্ঠান হলে সবার আগে তারা দুজনই থাকবে পারফরমেন্স করার জন্য। তবে তারা অনুষ্ঠান দেখতো না, শুধু পারফরমেন্স করে ওধা হয়ে যেত। কলেজে যেমন ভালো ছাত্রছাত্রী ছিল, ঠিক তেমন আবার বিয়াদপিরও ঠিক একই দিকে নাম করা ছিল। রকি আর বৃষ্টি একটা ক্লাস শেষ করে বেরিয়ে আসলো। হঠাৎ একটা ছেলে এসে রকিকে প্রপোজ করলো। আপনি কি কলেজে নতুন? জি, প্রথম দেখায় আপনার ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। এটা কি জানেন? এটা আমার বিএফ। কিন্তু সবাই তো বলল ও নাকি আপনার বেস্ট ফ্রেন্ড। আরে বুদ্ধু, বিএফ এর পূর্ণ রূপ বেস্ট ফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড নয়। আমার কাছে আমার বেস্ট ফ্রেন্ডই সব, আর এসব প্রেম ভালোবাসা আমার ভালো লাগে না। ছেলেটা কোনো দিশা বিশা না পেয়ে মাথা নিচু করে চলে গেল। রকি একটা চকলেট পকেট থেকে নিয়ে এসে বৃষ্টির সামনে দিল। বৃষ্টির চকলেট খেতে খুব ভালোবাসতো। এতগুলো চকলেট পেয়ে সে খুব খুশি হলো। তারা আর ক্লাস করলো না, ঘুরতে বের হলো। দুজন গল্প করছে আর চকলেট খাচ্ছে। পরের দিন ছেলেটা আবার এসে বৃষ্টিকে প্রপোজ করে। বৃষ্টি আবার ফিরিয়ে দিল। এরপরে অনেকবার বৃষ্টির কাছে এসেছিল, কিন্তু বৃষ্টি প্রতিবারই ফিরিয়ে দিয়েছে। এইরকম শুধু বৃষ্টির ক্ষেত্রে নয়, বরং রকির ক্ষেত্রেও হতো। রকি যেমন লম্বা, তেমন স্মার্ট, চেহারা মার্ভেলাস। যে কোনো মেয়ে প্রথম দেখাতেই ক্রাশ খেত। ঠিক এই রকম করেই রকি ফিরিয়ে দিত। যদিও রকি একটু লুচ্চা টাইপের ছিল, তবুও সুন্দরী সুন্দরী মেয়েদের ফিরিয়ে দিত। একদিন বৃষ্টি তাকে জিজ্ঞেস করলো, রকি, তুই তো সারাদিন শুধু বলিস প্রেম করব প্রেম করব, কিন্তু এত সুন্দর সুন্দর মেয়ে তোকে প্রপোজ করে, তবুও রাজি হোস না কেন? এমনি। আমার এসব ভালো লাগে না, তাই রাজি হই না। কিন্তু তুই তো এসবের পাগল। পেতনি, প্রেম করলে তাকে নিয়েই বিজি হয়ে যাব, সব সময় তার সাথেই থাকবো। তোকে আর সময় দেবো না। এরকম করতে করতে দেখা যাবে একদিন আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে বা মরিচ ধরে যাবে। তাই আমি প্রেম করি না। তুই আমার বন্ধু এখন আছিস আর সারা জীবন থাকবি। লুচ্চা কোথাকার। এইরকম তাদের বন্ধুত্ব। একজন দোষ করলে দুজনই দোষী প্রমাণ করার চেষ্টা চালাতো। এইরকমই একটা দিন ছিল, যা আমাদের কাছে 14 ফেব্রুয়ারি নামে বা ভালোবাসার দিবস নামে পরিচিত। তো এই দিনে সব প্রেমিক প্রেমিকারা ঘোরাঘুরি করছে, আর বৃষ্টি রকি বাসায় চলে আসলো। রকি, বৃষ্টি আর রকির ছোট বোন মিম তিনজন মিলে মোবাইলে লুডো খেলতেছিল। খুব আনন্দ করলো, মজা করলো। এরপর দুপুর হতে বৃষ্টি তার নিজের বাড়ি চলে এলো। বিকালে আবার দুজন বের হলো ঘুরবে বলে। তারা দুজন ঠিক করলো আজকে এক নতুন জায়গায় ঘুরতে যাবে। তাই গ্রামের পাশে একটা ছোট্ট জঙ্গল ছিল। জঙ্গলটা খারাপ নামেই সবাই জানতো। তো তারা আজ সেদিকে রওনা হলো। আজ যেখানে সেখানে কাপিল দেখা যাচ্ছে, সবাই প্রেমিক প্রেমিকার হাত ধরে আছে। হাঁটতে হাঁটতে কখন যে সেই জঙ্গলের পাশে এসে পড়েছে তারা খেয়াল করেনি। নির্জন এলাকা, আশেপাশে তেমন কোনো মানুষ নেই। হঠাৎ রকি জরুরি চাপলো। প্রকৃতি তাকে ডাক দিল, বৃষ্টি, তুই এখানে দাঁড়া, আমি জরুরি সেরে আসছি। যা দূরে গিয়ে মর। রকি মুচকি এসে একটু দূরে চলে গেল। বৃষ্টি সেখানেই দাঁড়িয়েছিল। সেটার চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। রকি একটু দূরে গিয়ে বসলো। ঠিক এমন সময় রাস্তা দিয়ে 3 থেকে 4টে খারাপ লোক, মানে মস্তান টাইপের লোক যাচ্ছিল। তখনই তাদের চোখে বৃষ্টি পড়ে যায়। বৃষ্টি দেখতে খুব সুন্দরী ছিল, তাই সেই খারাপ লোকদের নজরে লেগে যায়। তারা হাসতে হাসতে বৃষ্টির কাছে আসে। বৃষ্টি অন্যদিক ঘুরে থাকায় তাদের দেখতে পেল না। সেই লোকরা বৃষ্টির কাছে এসে তার শরীরে হাত দিতেই বৃষ্টি টের পেল। পেছনে তাকিয়ে এমন ভয়ঙ্কর কয়েকজনকে দেখে বৃষ্টি ভয় পেয়ে গেল। ইতিমধ্যে ওরা বৃষ্টিকে ঘিরে ধরেছে। বৃষ্টির ওপর ঝাঁপিয়ে পড়বে এমন অবস্থা। বৃষ্টি ভয় পেয়ে গেল। তার
হাত পা কাঁপতে শুরু করে দিল। বৃষ্টির দিকে হিংস্র পশুর মতো তাকিয়ে রইল, যেন পেলেই তারা ছিঁড়ে খুঁড়ে খাবে। বৃষ্টির খুব ভয় পেয়ে রকি বলে চিৎকার করলো। এদিকে রকির হঠাৎ এমন কণ্ঠ বৃষ্টির চিৎকার শুনে ঘাবড়ে গেল। তাড়াহুড়ো করে কাজ শেষ করে দ্রুত গতিতে বৃষ্টির কাছে আসতে লাগলো। রকি আস্তে আস্তে ওই খারাপ লোকরা বৃষ্টির উপর ঝাঁপিয়ে পড়েছে। বৃষ্টি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে আর নিজেকে রক্ষা করার জন্য যত সাধ্য চেষ্টা করছে। রকি এসে বৃষ্টির এমন অবস্থা দেখে রেগে গেল। পাশ থেকে একটা গাছের ডাল নিয়ে একের পর এক বাড়ি দিতে লাগলো। রকির বাড়ি খেয়ে মস্তানরা বৃষ্টিকে ছাড়তে বাধ্য হলো। বৃষ্টি তাড়াতাড়ি করে একটু দূরে চলে গেল। রকি একা, তিনজনের সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছিল না, তবুও হাল ছাড়ল না। এক সময় রকিকে তারা ধরে নিল। দুজন দুপাশ থেকে রকির হাত টেনে ধরলো, আর একজন ওই গাছের ডাল দিয়ে রকিকে মারার জন্য তৈরি হলো। রকির এমন বিপদ দেখে বৃষ্টি আর থেমে থাকতে পারল না। সে আরও একটা গাছের ডাল নিয়ে তাদের পেছন থেকে কাছে আসলো। মস্তানটা যখনই রকিকে মারতে যাবে, এমন সময় বৃষ্টি হাতে থাকা ডালটা দিয়ে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে মাথায় দিল একটা বাড়ি। সঙ্গে সঙ্গে লোকটা মাটির সাথে গড়াগড়ি খেতে লাগলো। মাথা ফেটে রক্ত চিরচিরে বের হতে লাগলো। মুহূর্তের মধ্যে লোকটা মারা গেল। এটা দেখে বাকি লোকজন সেখান থেকে পালিয়ে চলে গেল। বৃষ্টির হাত পা একদম পাথর হয়ে গেছে। সে কি করেছে নিজেও জানে না। রকি এটা দেখে তো একদম অবাক। বৃষ্টি, তুই এটা কি করলি? তুই মানুষ খুন করলি? রকির কথা শুনে বৃষ্টি বাস্তবে ফিরল। সামনে দেখে একটা লাশ পড়ে আছে। হাত থেকে গাছের ডালটা দূরে ছুঁড়ে ফেলে দেয় আর পাগলের মতো আচরণ করতে শুরু করে। খুন খুন আমি খুন করেছি, আমি খুন করেছি। আমার জেল হবে, আমার ফাঁসি হবে। রকি, আমি খুন করেছি। এবার কি হবে আমার? বৃষ্টি কান্না করতে করতে একসময় বলতে লাগলো। রকি তাকে সান্ত্বনা দিয়ে বলল, বৃষ্টি, তুই শান্ত হ। রকি, বিশ্বাস কর, আমি খুন করতে চাইনি। আমি শুধু তোকে বাঁচাতে চেয়েছি। আমার এখন ফাঁসি হবে। আমি খুন করেছি। এ কথা বলেই বৃষ্টি হাউমাউ করে কাঁদতে লাগলো। এটা দেখে রকির খুব কষ্ট হলো, কিন্তু কি করবে কিছুই বুঝতে পারলো না। বৃষ্টির কাছে গিয়ে ওর মাথাটা রকির বুকে ধরলো আর বলল, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। আমার ফাঁসি হবে। আমি খুনি। চুপ চুপ, একদম চুপ। কিছু একটা তো করতেই হবে। রকি ভেবে পাচ্ছে না এখন কি করবে। চোখের সামনে কি করে তার প্রিয় বন্ধুর জীবনটা শেষ হতে দেখবে। সে খুনি হলে তার লাইফ নষ্ট হয়ে যাবে, তার বাবা মায়ের মুখ ছোট হয়ে যাবে। একটা মেয়ে খুনি, কথাটা অনেক বড়। রকি আর কিছু না ভেবে বৃষ্টিকে বলল, শোন, তুই কিচ্ছু করিসনি। এই খুন আমি করেছি, আমি। কি বলছিস তুই? একে তো আমি মারলাম। সেটা শুধু আমি আর তুই জানবে। তুই খুনি হলে তোর জীবনটা শেষ হয়ে যাবে রে। আমায় কথা দে, আজকের কথা কাউকে বলবি না। না, আমি পারবো না। প্লিজ, আমাদের বন্ধুত্বের কসম। আমি ছেলে খুনি হলে সে যে করেই হোক জীবন পার করে দেবে, কিন্তু একজন মেয়ে তা পারবে না। মেয়েদের মন খুব নরম। প্লিজ কথা দে। না রকি, আমি আমার দোষ তোর ঘাড়ে নিতে দিব না। কথা দে, নয়তো আমাকেও খুন কর। রকি। হ্যাঁ রে, সময় খুব কম। বৃষ্টি আর কোনো উপায় না পেয়ে কথা দিল। রকিও কথা দিল, এ কথা কাউকে সে বলবে না। এরপর বৃষ্টিকে সে দূরে পাঠিয়ে দিল আর রকি পুলিশের কাছে ফোন করলো। পুলিশ আসা শুরু করে দিল। রকি ফোনটা জঙ্গলে ছুঁড়ে মারল আর সেই গাছের ডালটা হাতে নিল যাতে বৃষ্টির ফিঙ্গারপ্রিন্ট না পাই। মুহূর্তের মধ্যে সেখানে লোকজন জড়ো হয়ে গেল। গাড়ি ভর্তি পুলিশ আসলো। রকির হাত থেকে গাছের ডালটা নিয়ে হাতে হ্যান্ডকাপ পরালো। হাজার হাজার লোকের ভিড় জমলো। সবাই রকির দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো। তার মধ্যে শুধু একজন ছিল
যে চোখের পানিতে বুক ভাসাচ্ছিল, সে আর কেউ না, সে হলো বৃষ্টি। রকি বৃষ্টির দিক তাকিয়ে মুচকি হাসলো। বৃষ্টি তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। অবশেষে পুলিশ রকিকে গাড়ি করে নিয়ে রওনা হলো। এদিকে বৃষ্টির চোখের পানিতে বন্যা বয়ে দিল। কি করে সে রকির মায়ের কাছে মুখ দেখাবে, এটা ভেবে আরো কষ্ট হচ্ছিল বৃষ্টির। পুলিশ রকিকে নিয়ে থানায় চলে এলো, কিন্তু দুঃখের বিষয় তাকে দেখতে একটা কেউ আসলো না, এমনকি তার মা বাবাও না। পরের দিনই রকিকে কোর্টে নেওয়া হলো, কিন্তু রকির পক্ষে কোনো উকিল দাঁড়ালো না। রকির বিপক্ষে উকিল দাঁড়িয়ে ইচ্ছা মতো দোষ চাপিয়ে যাচ্ছে রকির ওপর। বাগানে এতদিন খুন হয়েছে, সব দোষ পড়ল রকির ওপর। রকি নাকি 2 নম্বরে ব্যবসা করত সেই বাগানে। তো যারা তার সেই 2 নম্বর ব্যবসা দেখে ফেলতো তাদেরই খুন করত। এটা রকির বিপক্ষে উকিলের বক্তব্য। রকির এতে মন দিল না, তার খুব কষ্ট হলো। একবার তার বাবা মা তাকে দেখতে পর্যন্ত আসলো না। উকিল সাহেব হাজারো দোষ চাপিয়ে দিল রকির ওপর। এবার জজ সাহেব বলল, রকির কিছু বলার আছে নাকি? রকি মাথা নেড়ে না সূচক উত্তর দিল। এবার জজ সাহেব তার শাস্তি মঞ্জুর করলো, হিসাবে ফাঁসি হয়। কিন্তু এত কম বয়সে ফাঁসি দেওয়ার হুকুম দিল না জজ সাহেব, তার বদলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলো। এবার পুলিশ রকিকে নিয়ে জেলা কারাগারে গেলেন আর তাকে সেখানে রেখে চলে আসলেন। এরপর সেই দুঃখে কষ্টে দিন পার করতে লাগলো। এদিকে 4 বছর কাটতে তার জামিন হলো। এরপর তো আপনারা সব কিছু জানেন। তো এবার বর্তমানে ফেরা যাক। বর্তমান রকি আনমনে হাঁটছে তো হাঁটছে, কোথায় যাবে সে ভেবে পাচ্ছে না। বাবা মা তাকে দূরে ঠেলে দিল, এখন কি করে সে বাঁচবে? রকির স্বপ্ন ছিল লেখাপড়া করে একদিন বিশাল বড় বিজনেসম্যান হবে, লোকের মুখে মুখে তার নাম থাকবে। কিন্তু আজ সে একজন খুনি। তখনই তার বৃষ্টির কথা মনে পড়ল। সবাই যাই করুক, বৃষ্টি তাকে ঠিক মেনে নেবে, কারণ বৃষ্টি আসল ঘটনা জানে। এটা ভেবে রকি বৃষ্টির বাসার দিকে রওনা দিল। কিছুক্ষণ হাঁটতেই বৃষ্টির বাসার সামনে চলে আসলো, কিন্তু বাসার সামনে এসে রকির মুখ শুকিয়ে গেল। আকাশ ভেঙে পড়ল তার মাথার ওপর। রকি তাকিয়ে দেখে বৃষ্টির বাসায় ইয়াব বড় এক তালা ঝুলছে। পাশের এক বাসা গেল রকি, আর সেখানে জিজ্ঞেস করতে জানতে পারলো বৃষ্টির বাবা গত 3 বছর আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। রকি মন খারাপ করে আবার রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। সে এবার কলেজ দিকে রওনা দিল। এখন কলেজ খোলা আছে, তাই ওইদিকে যেতে লাগলো। বৃষ্টির বাবা শহরে বিজনেস করতো, আর মাকে নিয়ে বৃষ্টি গ্রামে থাকতো। বৃষ্টির বাবা শহরে বিজনেস ভালো করে শুরু করলো। রকি অ্যারেস্ট হওয়ার 1 বছর পর বৃষ্টির বাবা গ্রামে এসে মেয়ে আর স্ত্রীকে নিয়ে শহরে চলে গেলেন। আসলে রকি অ্যারেস্ট হওয়ার পর থেকে বৃষ্টি খুব একা হয়ে পড়েছিল। ঘর থেকে কোথাও বের হতো না, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। বন্ধুর চিন্তায় দিন দিন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। আর এটা বৃষ্টির মা খেয়াল করলো, তাই তার বাবা মা ভাবলো হয়তো শহরে গেলে একটু মন ভালো হবে, নতুন জায়গা পাবে, নতুন বন্ধু। সেজন্য বৃষ্টি সহ তারা শহরে চলে যায়। এদিকে রকি হাঁটতে হাঁটতে কলেজের সামনে আসলো। কলেজে এসে দেখে অনেক ছাত্রছাত্রী, সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত। রকির দাড়ি মুছ বড় বড় থাকায় প্রথমে কলেজের স্যাররা চিনতে পারলো না, কিন্তু পরে ঠিক চিনতে পারলো। সবাই রকির দিকে আঙুল দিয়ে বলল, ওই যে দেখ খুনি আসছে। এত বড় কলেজে পড়ে, সে 2 নম্বর ব্যবসা করত, আমাদের এই বাগানেই করত। এসব বলাবলি করতে লাগলো কলেজের ছাত্ররা। এটা রকির কান পর্যন্ত পৌঁছালো। রকি শুনেও না শোনা ভান করে সামনে এগিয়ে গেল। রকি সোজাসুজি স্যারদের অফিসে গেল। রকিকে সবাই চিনতে একটু দেরি হলো বটেই। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, তুমি জেল থেকে পালিয়ে আসছো নাকি? না স্যার, আমার জামিন হয়েছে। একজন ফাঁসির আসামি কেমনে জামিন পায়? জানি না। এখানে কাকে মারতে এসেছো? না স্যার, কাউকে মারতে আসিনি। আমি আবার পড়তে চাই, আমার স্বপ্ন পূরণ করতে চাই স্যার। তোমার জন্য আমাদের কলেজের অনেক বদনাম হয়েছে। সবাই বলছে এই কলেজ থেকে পড়ে মাস্তান তৈরি হয়, 2 নম্বর ব্যবসা করে, মেয়েবাজি করে। স্যার, আবল তাবল কথা একদম বলবেন না। কি করবি? হ্যাঁ কি করবি? মেরে ফেলবি তো? মার না, মার।
দেখুন স্যার, আমি যেটা বলছি সেটার উত্তর দিন। তুই আর এই কলেজে পড়তে পারবি না। শুধু এই কলেজে না, তুই আর কোনো কলেজেই পড়তে পারবি না। যেই কলেজে তুই যাবি সেই কলেজের বদনাম করবি। আর একজন শিক্ষক হয়ে আমি এটা হতে দিতে পারি না। কি করতে চাচ্ছেন আপনি? রকির কথায় কোনো উত্তর না দিয়ে স্যার ড্রয়ার থেকে কোর্ট ফাইল বের করে রকির সার্টিফিকেটে লাল সিল মেরে দিল। এটা দেখে সব স্যাররা সহ রকিও খুব অবাক হলো। সার্টিফিকেটে লাল সিল পড়া মানে ও ছাত্র জীবন শেষ, ও আর কোনো দিন পড়াশোনা করতে পারবে না। স্যার, এটা কি করলেন আপনি? হ্যাঁ, এটাই তোর জন্য উচিত শাস্তি। স্যার প্লিজ এমনটা করবেন না। তোর মতো মাস্তান কখনো ছাত্র হতে পারে না। আমি তোর নাম ছাত্রদের লিস্ট থেকে কেটে দিলাম। রকি কি করবে বুঝে উঠতে পারল না। তার জীবন তো প্রায় শেষ হয়ে গেল, শুধু দেহে প্রাণটা আছে। একজন ছাত্রের স্বপ্ন ভেঙে গেল। কতটা কষ্ট হয় সেটা রকি আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। রকি নিরুপায় হয়ে কলেজ থেকে বের হয়ে গেল। পৃথিবীটা তাকে যে মানতে পারছে না। আর কোনো জায়গা খোলা থাকলো না রকির জন্য। সারাদিন রাস্তায় হাঁটলো, কেউ একটু বলল না যে রকি কিছু খেয়েছিস? এ কথাটা বলার মতো কেউ রইল না। সবাই তাকে ঘৃণা করতে লাগলো। সন্ধ্যা হয়ে এলো। হাঁটতে হাঁটতে সে গ্রাম ছেড়ে চলে আসলো। খোলা আকাশে হালকা ঠান্ডা বাতাস বইছে। রকির গায়ে শুধু একটা শার্ট আছে, তাই তার ঠান্ডা লাগলো। ঠান্ডা নিবারণের জন্য দুহাত পকেটে ভরল। দুহাত পকেটে দিতেই একটা কার্ড পড়ল। সঙ্গে সঙ্গে পুলিশের কথা মনে হলো যে রকির জামিন করিয়েছে তার কার্ড এটা। ফোন করতে বলেছে। পকেট থেকে কার্ড বের করলো, দেখলো ওটাই নাম দেওয়া আছে, লতিফ চৌধুরী। রকির পাশের একটা দোকানে গেল আর একজনের কাছ থেকে ফোন চেয়ে নিয়ে ফোন করলো। হ্যালো, কে বলছেন? সেটা পরে জানবে, আগে তোমার হাতে কার্ডের ঠিকানা অনুযায়ী চলে আসো। কিন্তু আপনি কে? বললাম তো সেটা পরে জানতে পারবে, আগে চলে এসো, রাত হতে চললো। রকি কিছু বলতে যাবে এমন সময় ফোনটা কেটে গেল। যার ফোন তাকে দিয়ে দিল। কোনো উপায় না পেয়ে রকি কাজে দেওয়ার ঠিকানা অনুযায়ী যেতে লাগলো। তার কাছে টাকা ছিল না, তাই পাশের গ্রাম পর্যন্ত হেঁটেই যেতে হবে। অনেকক্ষণ হাঁটার পর পাশের গ্রামে চলে এলো। ঠিকানাটা আবার দেখে সোজা সেই বাসায় যে কলিং বেল বাজালো। বাড়িটা বেশ বড়, সুন্দর করে সাজানো। গ্রাম জুড়ে এমন বাড়ি মনে হয় আর একটাও নাই। রকি আবারও বেল বাজালো। একটু পর দরজা খুলে গেল আর একজন কালো পোশাক পরা লোক বেরিয়ে আসলো। আপনি কি রকি? জি, আমি রকি। চলেন আমার সাথে। রকিকে সাথে নিয়ে দারোয়ান বাসার ভেতরে গেল। রকি বাসার ভেতরে তো এসে পুরো অবাক। খুব সুন্দর করে সাজানো গোছানো বাড়ি। রকি এসব পরিদর্শন করছিল। হঠাৎ ওপর থেকে লতিফ চৌধুরী বলল, হ্যালো মাই ডিয়ার রকি। আপনি নিশ্চয়ই লতিফ চৌধুরী? ইয়েস মাই সান, আমি তোমার জামিন করিয়েছি। কিন্তু কেন? আর আপনাকে তো আমি চিনিই না। তবে আমি তোমায় খুব ভালো করে চিনি। নাম রকি, বাবার নাম সোহেল, মায়ের নাম রাবেয়া, ছোট বোনের নাম মিম, আর তোমার সব থেকে কাছের মানুষ হলো তোমার বেস্ট ফ্রেন্ড বৃষ্টি। এই নিয়ে খুব সুন্দর দিন কাটাচ্ছিলে, কিন্তু হঠাৎ সব কিছু উলটপালট হয়ে যায়। 4টি বছর জেলে কাটাতে হলো, সারা জীবন কাটাতে হতো, কিন্তু আমি বের করে আনলাম। প্রথমে তুমি বাসায় গেছো, কিন্তু সেখান থেকে তোমার বাবা মা তোমায় তাড়িয়ে দেয়, খুনির অপবাদ দেয়, মাস্তান বলে গালি দেয়। তারপর বন্ধুর বাসায় যাও, কিন্তু বন্ধু বাসায় নেই। সেখান থেকে কলেজে যাও, স্বপ্ন পূরণ করবে বলে, কিন্তু স্যারেরা তোমার সার্টিফিকেটে লাল সিল মারে, তোমার ছাত্র জীবন শেষ করে দেয়। এখন তুমি শূন্য, মাস্তান বলে সবাই তোমায় চিনে, সবাই খুনি বলে ঘৃণা করে। নিজের জীবনে ঘটে যাওয়া এত কিছু লতিফ চৌধুরীর মুখে শুনে রকি খুব অবাক হয়। মনে প্রশ্ন জাগে, এ কেমন করে এত কিছু জানলো? আপনি এত কিছু কেমন করে জানলেন? আরও কিছু জানি, চলো বসে কথা বলা যাক।
কথা বলে লতিফ চৌধুরী রকিকে নিয়ে ছাদে গেলেন। একজন লোককে বললেন কফি দিতে। এখন বলেন, আপনি কেন আমার জামিন করালেন? কেন এখানে আসতে বললেন? আর কেমন করে আমার জীবনের এত কথা জানলেন? কুল ডাউন মাই বয়, সব বলবো। আমি জানি তোমার মাথা ঠিক নেই, খুব রাগ হচ্ছে মাথায়। সবার মুখে খুনি শুনতে শুনতে তোমার কান পচে গেছে। যেই অপরাধ তুমি করনি, অথচ সেই অপরাধের অপরাধী তুমি। কি? আপনাকে কে বলল আমি অপরাধ করিনি? আমি অপরাধ করেছি, আমি খুন করেছি, আর এখন আমি খুনি। না, আমি সব জানি। নিজের বন্ধুকে বাঁচানোর জন্য অন্যের দোষ মাথা পেতে নিয়েছো। এটা মিথ্যে, আমি নিজেই খুন করেছি। ভয় পেও না, আমি কাউকে বলবো না। তবে দেখো, যার জন্য তুমি এত কিছু করলে সে তোমার একটা খোঁজও নিল না, বরং তোমায় খুনি বানিয়ে পালিয়ে গেল। ও আমার বেস্ট ফ্রেন্ড, ও কিছুতেই আমায় ভুলে থাকতে পারবে না। ওর হয়তো কোনো সমস্যা হয়েছে, সেই জন্য এখান থেকে চলে গেছে। না, ওই ভয় পেয়েছিল তুমি যদি কাউকে এ কথা বলে দাও তাহলে সে আর রক্ষা পাবে না, তাই তোমায় বিপদে ফেলে চলে গেছে। লতিফ চৌধুরী রকির মগজ ধোলাই করতে চাচ্ছে, বৃষ্টির প্রতি ঘৃণা জন্মানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু এতদিনে এত মজবুত বন্ধুত্বের মধ্যে ফাটল ধরানো খুব একটা সহজ কাজ নয়। তবে লতিফ চৌধুরী নাছোড়বান্দা, যে করেই হোক ও স্বীকার করবেই। একের পর এক চাল দিতে থাকলো লতিফ চৌধুরী। এক পর্যায়ে রকির মনে বৃষ্টির জন্য তার বাবা মা গ্রামের মানুষের প্রতি ঘৃণা জন্মালো। রকির মনে এক বিশাল প্রতিশোধের আগুন তৈরি করলো লতিফ চৌধুরী। রকি আর রকি রইল না, এখন মস্তান রকি হয়ে গেল। খুনি না হওয়ার পরও খুনির অপবাদ পেলাম, নিজের পরিবার, নিজের লাইফ সব হারালাম। আমি এখন খুনি হয়ে দেখাবো, মস্তান হব। তোমায় বাঁচতে হবে, নিজের ক্ষমতা দিয়ে বাঁচতে হবে। আমায় কি করতে হবে বলেন? তুমি শহরে যাও, শহরের বাপ হয়ে বেঁচে থাকবে। সবাই তোমায় দেখে ভয় থর থর করে কাঁপবে। আমি এখনই মস্তান হব। আজই তোমায় আমি ঢাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। রকি আর কিছু বলল না, লতিফ চৌধুরীর কথা মতো চলতে লাগলো। ছোট মানুষ হিসাবে রকি এত বড় দুঃখ পেয়ে মনের দিক থেকে ভেঙে পড়েছিল, আর তার সুযোগ নিয়ে রকিকে মস্তান বানালো লতিফ চৌধুরী। রাতটা কাটলো লতিফ চৌধুরীর বাসায়। রকি মনে এখন শুধু মস্তান হওয়ার চিন্তা ঘুরপাক খাচ্ছে। যে করে হোক ওকে মস্তান হতেই হবে, ওকে নিজের মতো করে বাঁচতে হবে। এইসব চিন্তায় মাথায় ভর্তি হয়ে গেল। সকালে লতিফ চৌধুরী ট্রেনের টিকিট আর টাকা সহ একটা ঠিকানা দিয়ে রকিকে পাঠিয়ে দিল ঢাকা শহরে। সারাদিন জার্নি করার পর রকি ঢাকায় এসে পৌঁছে গেল। লতিফ চৌধুরী দেওয়ার ঠিকানায় পৌঁছে গেল। এখানে এসে তো আরো অবাক। লতিফ চৌধুরী বাসার চেয়ে এই বাসাটা দ্বিগুণ বড়। চারিদিকে বন্দুক হাতে লোক দাঁড়িয়ে আছে। সুইমিং পুলের পাশে অনেক মেয়ে বসে আছে, আর তার মধ্যে আছে একজন, তার নাম টনি। শহরের নাম করা মোস্ট ক্রিমিনাল টনি। 50 থেকে 60টা তার নামে খুনের কেস আছে। ধর্ষণের কেসের অভাব নেই। 2 নম্বর ব্যবসা, আর জায়গায় জায়গায় চোরা চালানি, নকল ওষুধ পাচার, অস্ত্র পাচার, এইসবের ধান্দা তো আছেই। ব্যাংকে তার নামে কোটি কোটি টাকা আছে। তার বাড়ি সার্চ করলে ডলার ডলার টাকা বের হবে। শহরে সবাই তাকে টনি ভাই নামে চেনে। টনি ভাই 2 নম্বর ব্যবসার পাশাপাশি সাধারণ বিজনেসের খাতায় টপ নাম্বার 1-এ আছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এতগুলো কেস থাকার পরেও কেন সে বিজনেসম্যান? আসলে তার নামে যতগুলো কেস আছে তার সাক্ষী একটাও নেই। টনি ভয়ে তার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে রাজি হয় না। এরপর বারবার অপরাধ করার পরেও সাধারণ মানুষের মতো সমাজে মহান মানুষ হিসেবে দাবি করে। রকি দূরে দাঁড়িয়ে টনি ভাইকে দেখে চমকে গেল। এত বড়লোক মানুষ সে এর আগে কখনো দেখেনি। এত বড় বাড়ি, গাড়ি, লোক, সবকিছু তাকে অবাক করে দেয়। রকি এবার আস্তে আস্তে সামনে এগোতে লাগলো। একটু এগোতেই 2টো লোক এসে রকির সামনে দাঁড়ালো। রকির সঙ্গে সঙ্গে পকেট থেকে লতিফ চৌধুরী কার্ড বের করে তাদের দেখালো। লতিফ চৌধুরী কার্ড দেখে গার্ডরা রকিকে ছেড়ে দিল।
রকি এবার সামনে গেল। যখন টনি কাছে গেল, টনি রকির দিকে তাকিয়ে চিনতে পারল না, কারণ রকি ভুল ঠিকানা এসে পড়েছে। নাম? জি বস, আমি রকি। তুই এখানে কেন? তুই কি জানিস না এটা টনির এলাকা? এখানে তুই লতিফের কার্ড কেন বের করিস? আসলে লতিফ স্যার আমায় পাঠিয়েছে। লতিফকে এখানের কেউ চেনে না, তুই যা এখান থেকে। এ কথা শুনে রকি তো অবাক, কি বলে এই লোক। ঠিক এমন সময় আরো একটা লোক আসলো ওখানে, আর এসে টনিকে বলল, এটা আমাদের লোক। টনি মাথা নাড়া দিল। লোকটা রকিকে নিয়ে বাসা থেকে বের হলো। রকির হাত ধরে বলল গাড়িতে উঠতে। রকি গাড়িতে উঠল, তারপর ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। রকি ওখান থেকে রওনা হলো। গাড়ি নিজ গতিতে চলতে লাগলো। রকি কিছু বুঝতে পারছে না কি হচ্ছে সব। অবশেষে একটা বিশাল বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। রকি গাড়ি থেকে নেমে ভেতরে গেল। ভেতরে যেতেই দেখলো চারিদিকে সাদা পোশাক পরা লোক হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে একটা বয়স্ক লোক চেয়ারে বসে আছে। লোকটার নাম ছিল জসিম। সবাই তাকে জসিম বলেই জানে। পুরো শহর মিলে এই দুজনের রাজ চলে, তবে তাদের মধ্যে আজও যুদ্ধ চলছে। টনি ভাই তার লোকের সংখ্যা বাড়িয়ে দেয় আর জসিমের বিরুদ্ধে দাঁড়ায়। আর এদিকে জসিম চৌধুরী বয়স্ক হয়, তার ক্ষমতা দিন দিন কমে যাচ্ছিল। তার কোনো ছেলে মেয়ে ছিল না, আর তার জন্য একজন শক্তিশালী বিশ্বাসযোগ্য ছেলে খুঁজছিল, যে জসিমের জায়গা নিতে পারবে। রকি দাঁড়িয়ে আছে, জসিমের দিকে তাকিয়ে আছে। জসিম রকিকে বলল, তোমার লতিফ আমার কাছে পাঠিয়েছে, কিন্তু ঠিকানা ভুল ছিল। মানে? আসলে টনি এখন যেখানে থাকে, মানে তুমি যেখানে গেছিলে, ওটা আমারই বাসা ছিল, কিন্তু ক্ষমতার বলে টনি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এটা তো অন্যায়। শুধু এটুকুই না, টনি শহরে একের পর এক অন্যায় করেই চলেছে, কিন্তু বাধ্যতার মতো কেউই নেই। কেন? আপনারা কি করেন? আমরা খুবই দুর্বল। এটাই আমি চাই, আমি তোমাদের সবল বানাবো। ওকে, আজ থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। ওকে স্যার। কিন্তু স্যার, আমি যে ওখানে, এটা আপনি কেমনে জানলেন? একটু আগে লতিফ আমায় ফোন দিয়েছিল, বলল রকিকে পাঠিয়ে দিছি। আমি বললাম কোন ঠিকানায়, তখন সে বলল নতুন ঠিকানায়। আমি এটা শুনে তাড়াহুড়ো করে ফোন কেটে দিয়ে টনির কাছে লোক পাঠাই। ও। রকি পুরো বাড়ি ভালো করে দেখে নিল। জসিমের অনেক লোক আছে, তবুও তারা দুর্বল। এটা রকি মানতে পারল না। আস্তে আস্তে জসিমের সাথে মিশে গেল রকি। জসিম এখন রকিকে নিজের ছেলের মতো করে দেখে। জসিম যেখানে যায় রকিকে সাথে নিয়ে যায়, রকিকে সাথে করে নিয়ে যায়, যাই করে রকিকে সাথে করে নিয়েই করে। রকি ধীরে ধীরে মস্তানে পরিণত হতে লাগলো। জসিমের সাথে থাকতে থাকতে 2 নম্বর ব্যবসায় যোগ দিল। অস্ত্রপাতি সবার সাথে পরিচিত হয়ে গেল। জসিম এখন বড় বড় কাজে রকিকে পাঠায়। রকি যে কাজে যায় সে কাজ হাসিল করেই ফেরে। রকি খুব সাহসী আর খুব শক্তিশালী হয়ে ওঠে, আর তাকে সাপোর্ট করছিল জসিম। কয়েকদিনের মধ্যে রকি একজন নামকরা মস্তান হয়ে ওঠে। শহরে তার নামও জানাজানি হয়ে গেল। চোরাচালান, অস্ত্র পাচার, হিরোইন, ড্রাগস, এগুলোর ব্যবসা শুরু করলো রকি। আর এই কথা পৌঁছে গেল টনি ভাইয়ের কানে। টনি ভাই শোনার সাথে সাথে তার মাথা গরম হয়ে যায়। ওইটুকু একটা ছেলে কিনা আর টনির সাথে পাল্লা দেয়। টনি ভাই খুব রেগে যায় আর সতর্ক হয়ে যায়। ওইদিকে রকি আস্তে আস্তে আরো উপরে উঠতে থাকে, কিন্তু আজ পর্যন্ত কোনো খুন করেনি। এমনিতেও 2 নম্বর ব্যবসা, চাঁদাবাজি এসব করে দিন কাটতো। আস্তে আস্তে জসিমের মনের মতো হয়ে উঠল রকি। জসিম বুঝতে পারলো রকিই পারবে তার জায়গা নিতে। সেই জন্য রকিকে একটা কাজ দেওয়ার জন্য ডাকলো। দাদা, আপনি কি আমায় ডেকেছেন? রকি, অনেকদিন হলো তুমি আসছো, আমাদের ধান্দায় তুমিও মিশে গেছো। এখন শুধু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে তাই বলেন। একজনকে টপকাতে হবে, পারবি তো?
হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে যা। দাদা, জীবনের প্রথম খুন করতে যাচ্ছি, তাই আপনার পিস্তলটা দেবেন? অবশ্যই নিয়ে যা, কাজটা হওয়া চাই। এই রকি কোনো কাজে বের হলে সেটা না পূর্ণ করে ফিরে না। আপনি কোনো চিন্তা করো না, কাজ হয়ে যাবে। হুম। রকি পিস্তল নিয়ে বেরিয়ে পড়ল, সাথে কয়েকটা চেলাপোলা তো আছেই। গাড়ি নিয়ে তারা রওনা দিল। কিছুক্ষণের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছে গেল। রকি রুমাল বেঁধে বাড়ির ভেতরে গেল, আর যাকে মারতে বলেছে তাকে দেখা মাত্র কপাল বরাবর গুলি ঢুকিয়ে দিল। সাথে সাথে মাটিতে পড়ে গেল লোকটা। তখন বৃষ্টির কথা মনে পড়ল। বৃষ্টি এমন করে মাথায় মেরে লোকটাকে মেরেছিল। বৃষ্টির কথা মনে পড়াতেই আরো 2-4টে গুলি বেশি মারল। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে ওর স্ত্রী দৌড়ে আসলো। রকি তার চেলাপোলা নিয়ে বেরিয়ে চলে আসলো। এরপর একে একে রকি 10-10টা খুন করলো। এই 10টা খুন করার পর হঠাৎ একদিন হাতে নাতে ধরা খেলো রকি, আর পুলিশ রকিকে ধরে নিয়ে গেল। এ খবর জসিমের কাছে আসলো। জসিম ঢাকা শহরের সব থেকে বড় উকিলকে টাকা দিয়ে রকির জামিন ব্যবস্থা করলো। তাই হলো, সাথে সাথে রকির জামিন হলো। রকি পুলিশ স্টেশন থেকে বেরিয়ে সোজা জসিমের বাসায় চলে আসলো। রকির জন্য জসিম বাড়িতে অপেক্ষা করছিল। হঠাৎ রকি চলে এলো। তখন জসিম তার সমস্ত লোকদের ডাকলো, সবাইকে নিয়ে একসাথে একটা মিটিংয়ের ব্যবস্থা করলো। আর সেখানেই রকিকেও ডাকলো। রকি যে জসিমের পাশে দাঁড়িয়ে আছে। জসিম সবার উদ্দেশ্যে বলা শুরু করলো, একদিন তোমাদের চালিয়েছি, এই ধান্দা চালিয়েছি, কিন্তু এখন আমার যথেষ্ট বয়স হয়েছে, আর তাই আমি আর এর মধ্যে থাকতে চাচ্ছি না। আমার পরিবর্তে রকি দায়িত্বে চালাবে। দাদা, আমি চালাতে পারি, তবে একটা শর্ত আছে, তোমায় সবসময় আমার পাশে থাকতে হবে। আচ্ছা, যতদিন বাঁচবো ততদিন। হুম। রকি, টনি আমাদের থেকে কিন্তু সবসময় এক পা এগিয়ে। তুই যা করবি ভেবে চিন্তে করবি। আমি সেটা জানি। টনি কিন্তু তোকে টার্গেট করে আছে। তাতে আমার কিচ্ছু আসে যায় না। এবার আমি ওকে টার্গেট করব। কিন্তু রকি, আমাদের অস্ত্র লোক সব দিক দিয়েই কম। কম হয়েছে তো কি হয়েছে, বাড়ালেই হবে। তুই কি করবি না করবি তোর ব্যাপার। হুম। আমাদের লোক সংখ্যা বাড়াতে হবে। হুম। রকি আর কোনো কথা বলল না, আর কিছু কথাবার্তা বলে আজকের জন্য মিটিং শেষ করলো। সন্ধ্যার দিকে রকি কয়েকজন চেলাপেলা নিয়ে বেরিয়ে পড়ল। শহরে যত ছোটখাটো মস্তান ছিল তাদের সবাইকে ধরলো। যারা সোজাসুজি রকির হয়ে কাজ করতে চাইলো তারা বেঁচে গেল, আর যারা করতে চাইলো না তাদের একটা আলাদা রুমে ঢুকিয়ে ইচ্ছা মতো ধোলাই দিতে লাগলো। পরে বাপ করে রাজি হয়ে গেল। এই নিয়ে রকি বেশ অনেকজন লোক হলো। তাদের সবাইকে নিয়ে রকি বাসায় চলে গেল। এক ঢালা সবাইকে বসিয়ে মন মতো করে খাওয়ালো। রকি এমন কাজ দেখে জসিম খুব অবাক হলো। সব মিলে দেখা গেল টনির চেয়ে লোকের সংখ্যা বেশি হয়ে গেছে, শুধু অস্ত্রপাতি কম। রকি এবার এসব নিয়ে ভাবতে লাগলো, কি করে অস্ত্রপাতি বাড়ানো যায়। অনেক ভেবে ভেবে কোনো উপায় না পেয়ে শেষ রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। অনেক ভেবে ভেবে কোনো উপায় পেল না, শেষে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল। পুরো শহর টোল পড়ে গেল রকি নামে নতুন মস্তান আসছে শহরে। সবখানে জানাজানি হয়ে গেল রকির কথা। রকি বাসায় বসে নাস্তা করছিল, এমন সময় পুলিশ আসলো। পুলিশকে আসতে দেখে সবাই ভয় পেল, কিন্তু রকি পেল না। রকি, তোমায় আমাদের সাথে যেতে হবে। অপরাধ? তোমার নামে 10টা খুনের কেস আছে। সাক্ষী? সাক্ষী ছাড়া আইন কখনো কাজে নামে না। তোমার বিরুদ্ধে একজন সাক্ষী দিতে রাজি আছে। তার মুখটা একটু দেখতে পারি কি? অবশ্যই। পুলিশের গাড়ি থেকে একটা লোক নামিয়ে আনলো। লোকটা কোনো সাধারণ লোক ছিল না, ওই লোকটা হলো টনি ভাইয়ের লোক। রকি ওর চোখ মুখ দেখেই বুঝে গেল এটা টনির লোক।
দেখো রে সবাই, লোক একেই বলে যে বসের কথাই নিজের জীবন দিতেও রাজি। রকির কথা শুনে সবাই অবাক হলো, কেউ কিছু বুঝলো না। এটা হচ্ছে টনির লোক, আর টনির আদেশে এ তার নিজের জীবন দিতে চলে আসছে। এখনই শহীদ হয়ে যাবে। রকি, তুমি সাক্ষীকে এভাবে ভয় দেখাতে পারো না। রকি ভয় দেখায় না, সোজা আসল কাজ করে। এই কে আছিস, আমার অস্ত্র বাবাজিটা নিয়ে আয়। রকির কথা শুনে লোকটা ভয় পেয়ে গেল, আর সাথে সাথে তার গা দিয়ে ঘাম ঝরতে লাগলো। দৌড়ে গিয়ে পুলিশের পা ধরে বলল, ও টনির লোক, টনি ওকে পাঠিয়েছে। তুমি কি রকিকে খুন করতে দেখেছ? আরে স্যার, ও কেমনে দেখবে? ও তো মিথ্যে সাক্ষী দিতে আসছে। রকির কথার সাথে সাথে লোকটা একমত হলো, বলল, টনি বলাতে সাক্ষী দিতে আসছে। এবার তুই কই যাবি? টনির কাছে গেলে তোকে সোজা উপরে পাঠিয়ে দেবে। লোকটা ভয়ে মাথা নিচু করে নিল। রকি সুযোগ বুঝে সৎ ব্যবহার করলো। জানি, তোকে আর বাঁচতে দিবে না। আমি আবার কাউকে মারতে দিতে চাই না। তুই যদি বাঁচতে চাস তাহলে আমার তলে থাকতে পারিস। লোকটা দিশা বিষয় না পেয়ে রাজি হলো। এ ঘটনা দেখে পুলিশ খুব লজ্জিত হলো। কি স্যার, টনির নামে 50 থেকে 60টা কেস আছে, ওকে কেন ধরতে যাচ্ছেন না? কত টাকা খেয়েছেন টনির কাছ থেকে? আসলে রকি, আমরা বিজনেস করি না বলে কি আমরা কোনো ধান্দা করতে পারবো না? টনি বিশাল বিজনেসম্যান, সেই জন্য সে তুলসী পাতা, তাই না স্যার? আইন সাক্ষী ছাড়া কাজ করে না। আরে ছাড়েন আপনার আইন, অমন আইন থাকার চেয়ে না থাকাই ভালো। তুমি আইনকে এভাবে অপমান করতে পারো না। কিসের আইন? হ্যাঁ, কিসের আইন? টাকা দিলেই তো সত্যি কথা মিথ্যে হয়ে যায়, ফাঁসির আসামি জামিন পাই, এ আবার কিসের আইন বলুন স্যার? তোমাদের মতো মাস্তানরাই আইনকে পকেটে রাখে টাকার বিনিময়ে। রাখতে হয় স্যার, টাকার জন্য যখন সত্যি মিথ্যে হয়ে যায় তখন আমাদের মতো মস্তানদেরও পকেট আইনে রাখতে হয়। তুমি ভালো হয়ে যাও, দেখবে দুনিয়া ভালো হয়ে গেছে। ভুল, যে দেশে সবাই ন্যাংটা সে দেশে আপনি একা জামা পরলেই দোষ, কারণ সবাই আপনার জামা ধরে টানবে, জামা ছিঁড়তে যাবে, তাই আপনাকেও ন্যাংটা হয়ে থাকতে হবে। পৃথিবীতে যারা মহান মহান ব্যক্তি তারা কখনো অন্যের সাথে তাল মিলায় না, সেটা সঠিক, সেটাই মানছে। আপনি আমি কোনো মহান ব্যক্তি, আর আপনার সময় নষ্ট হচ্ছে, আপনি চান। একদিন দেখবে তোমার এসব ভুল ধারণাটা পাল্টে যাবে। সেই দিন আসবে না। পুলিশ গাড়ি থেকে উঠে চলে গেল। রকি এবার বাসার ভিতরে এসে চেয়ারে বসলো আর ওই লোকটাকে ডাকলো। তারপর তাকে নিয়ে একসাথে বসে খাবার খেলো। লোকটা রকির প্রতি খুব খুশি হলো। রকিও বুঝলো এটাই আসল সুযোগ, তাই লোকটাকে পাম দিয়ে ফুলানোর চেষ্টা করলো। রকির বিরুদ্ধে হাজার হাজার বক্তব্য করতে লাগলো। একসময় দেখা গেল লোকটার মন গলে গেছে, টনিকে সে ঘৃণা করতে শুরু করেছে। এই সুযোগে রকির টনির সমস্ত কাজকর্মের কথা জানতে চাইল। লোকটার মন ভিজা থাকায় রকিকে বিশ্বাস করে একে একে বলা শুরু করলো। লোকটা বলল, আজ রাতে অনেকগুলো অস্ত্র পাচার করা হবে। রকি এই পয়েন্টটাই বেশি গুরুত্ব দিল। রকি লোকটাকে বাইরে পাঠালো আর তার সব চেলাদের বলে দিল আজ মিশনে যেতে হবে, সবাই যেন রেডি থাকে। দিন পেরিয়ে সন্ধ্যা নামলো, সন্ধ্যা পেরিয়ে রাত হলো। সঙ্গে সঙ্গে রনি তার চেলাপলাদের নিয়ে রওনা হলো আসল জায়গায়। সবাইকে তার আসন নিতে বলল, ফলে সবাই দূরে দূরে লুকিয়ে পড়ল। রকি একটা ছোট্ট গাছের নিচে বসে রইল। অন্যদিকে টনির লোকরা অস্ত্রপাতি নেওয়ার জন্য তৈরি। অন্য দেশ থেকে টাকার বিনিময়ে অস্ত্র আসছে। টনির লোকেরা ওদের টাকার ব্যাগ দিয়ে অস্ত্র ব্যাগগুলো নিয়ে রওনা হলো। বিদেশিরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রকি গুলি করা শুরু করলো। সবার পিস্তলে সাইলেন্স লাগানো ছিল, যার ফলে একে একে মারতে সুবিধা হলো। টনির লোকরা হেঁটে যাচ্ছে, পিছন থেকে এক এক করে পড়ে যাচ্ছে, যা সামনের কেউ খেয়াল করলো না। তারা আনমনে হাঁটছে। এইভাবে কিছুক্ষণের মধ্যে টনির চেলাপেলা কমে গেল, শুধু 7 থেকে 8 জন বেঁচে রইল। এমন সময় রকি তার চেলাদের নিয়ে তাদের পিছনে গেল। রকির সব চেলার মুখে মুখে মানকি টুপি পরা, কেউ চিনতে পারবে না। রকি পেছন থেকে তাদের ডাক দিল। টনির লোকেরা পেছন ঘুরতেই রকি সহ
তার সমস্ত লোকরা টনির লোকের মাথায় পিস্তল দিয়ে আঘাত করলো। তারা মাটিতে পড়ে গেল। এবার রকি সেই অস্ত্র ব্যাগটা টেনে নিয়ে রওনা হলো। কিছু দূরে গাড়ি রাখা ছিল, তারা গাড়িতে উঠে বসলো। ড্রাইভার, গাড়ি শহরের বাইরে নিয়ে চলো। ড্রাইভার কারণ জিজ্ঞেস করতেই রকি বলল, টনির লোকেরা আমাদের বাসার দিকে যেতে দেখলেই বুঝে যাবে আমরা কার, আর শহরের বাইরের দিকে যেতে দেখলে বুঝবে শহরের বাইরের লোক নিয়ে গেছে। ড্রাইভার রকির কথা মতো শহরের বাইরের দিকে যে রাস্তা গেছে সেদিকে রওনা হলো। কিছু দূর আসার পর রকি বলল, এবার বাসার দিকে চলো। রকির কথা মতো বাসার দিকে চলে এলো। বাসায় এসে তারা অস্ত্রপাতির সঙ্গে সঙ্গে লুকিয়ে ফেললো, যাতে কেউ কোনোভাবে টের না পায়। মুহূর্তের মধ্যে সব আগের মতো হয়ে গেল। যে যার কাজে চলে গেল। রকি ভেতরে গেল, যেই দেখে জসিম বসে আছে। রকি, কোথায় ছিলি? দাদা একটু বাইরে। আমাকে মিথ্যা বলতে হবে? সরি, টনির আজ অস্ত্র পাচার হচ্ছিল, সেখান থেকে সব অস্ত্র আমরা নিয়ে এসেছি। টনি বুঝতে পারলে কিন্তু অনেক বড় কিছু হয়ে যাবে। ওকে আমি ভয় পাই না। টনি কিন্তু খুব ডেঞ্জারাস। আমিও খুব ডেঞ্জারাস। টনির বাপ এলো আমার কিচ্ছু করতে পারবে না। সাবধানে থাকিস। তুমি চিন্তা করো না। যা করবি ভেবে চিন্তে করবি। এ কথা বলে জসিম উঠে রুমে চলে গেল। জসিমের বাসায় কোনো মহিলা মানুষ ছিল না, সবাই পুরুষ। আজকে এত বড় অপারেশন করতে পারছে বলে রকি সবাইকে নিয়ে পার্টি করার জন্য ক্লাবে গেল। সবাই যে যার মতো ড্যান্স করতে লাগলো, কেউ আবার মেয়েদের সাথে ড্যান্স করতে লাগলো। রকি এক জায়গায় বসে রইল। সবার দেখা দেখি সেও ড্রিঙ্ক করা শুরু করলো। আস্তে আস্তে রকি নেশায় ধরে নিল। এদিকে জসিম বাসায় একা বসে আছে আর ভাবছে এই বাসা এখন পুরো নিরাপদ। এখন এখানে তার পরিবার আনলে কোনো রিস্ক হবে না। সেজন্য জসিম তার স্ত্রীকে ফোন দিল। জসিম তার স্ত্রীকে বলল, তোমরা কালকে তৈরি থেকো, রকি নামে তোমাদের কেউ নিতে আসবে। জসিমের পরিবার বলতে তার স্ত্রী আর তার একটা মেয়ে ছিল। ছোট থেকে বিদেশে পড়াশোনা করে বড় হয়েছে তার মেয়ে। যেমন সুন্দরী তেমনি তার রূপ। নাম ছিল মণি। এদিকে রকি ড্রিঙ্ক করতে করতে একদম সেই অবস্থায় পৌঁছে গেছে। রকির লোকেরা বুঝতে পারলো রকি সেই নেশায় ধরেছে, তাই উঠতে পারছে না। তাই রকিকে আর ড্রিঙ্ক করতে দিল না। সবাই মিলে রকিকে নিয়ে গাড়ি কাছে এলো। এর মধ্যে রকি এদের অনেক মেরেছে। সে ড্রিঙ্ক করবে, অথচ এরা করতে দেবে না। রকি ড্রিঙ্ক করে তেমন অভ্যস্ত ছিল না। যখন বৃষ্টির কথা বা পরিবারের কথা মনে হতো তখন অনেক ড্রিঙ্ক করত। রকির লোকেরা রকিকে নিয়ে গাড়িতে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে জসিমের বাসায় চলে আসলো। রকিকে ধরে সবাই মিলে ভেতরে নিয়ে আসলো। জসিম রকির এই অবস্থা দেখে অনেকটা অবাক হলো। তার লোকেরা বলল একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে, তাই এই রকম অবস্থা। যাও, রকিকে ওর রুমে দিয়ে শুয়ে আসো। জসিমের কথা মতো রকিকে ওর রুমে শুইয়ে দিল। তারপর তারা যে যার মতো চলে গেল। রকি আরামসে ঘুমাতে লাগলো। রাত পেরিয়ে সকাল হলো। জসিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি নিয়ে বসলো আর বলল রকিকে ডাকতে। একজন এসে রকিকে টেনে তুললো। রকি ঘুম থেকে উঠে দেখে সে তার রুমে শুয়ে আছে। জিজ্ঞেস করলো সে এখানে কেন। তখন তারা রাতের ঘটনা বলল। রকি এবার উঠে ফ্রেশ হয়ে নিয়ে জসিমের কাছে আসলো। ডাকছেন আমায়? হ্যাঁ, বসো। বসলাম। এতদিন টনির ভয়ে আমার পরিবারকে শহরের বাইরে রেখেছি। মেয়েকে তো ছোট থেকে দেশের বাইরে। এখন তুমি আসাতে এবারই নিরাপদ মনে হচ্ছে। তাই ভাবছিলাম কি আমার স্ত্রী আর মেয়েকে এখানে আনবো। সেটা তো ভালো খবর, আনেন। এত বড় বাড়িতে কোনো মহিলা মানুষ নেই, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। তোমায় যে ওদের আনতে হবে। কোথায় যেতে হবে বলেন? টনির লোকেরা জানার আগেই তোমায় তাদের কাছে পৌঁছাতে হবে। ওনারা কি স্টেশনে নামবে? হ্যাঁ। আচ্ছা, আপনি চিন্তা করেন না, আমি ওদের নিয়ে আসবো। জানি তুমি পারবে, তাই তোমাকে বললাম। এটা আমার স্ত্রীর ছবি।
জসিম তার মোবাইল থেকে তার স্ত্রীর ছবি বের করে রকিকে দেখালো, যাতে রকি স্টেশনে চিনতে পারে। জি, আমি এখানে একা থাকবো, তোমরা সবাই মানুষের মধ্যে মিশে থাকবে। যখন কেউ অ্যাটাক করবে সাথে সাথে তোমরা চলে আসবে। রকি তার লোকদের সবাইকে ডাকলো, সবাইকে নিল সাথে, আর রকি আলাদা একটা গাড়ি নিয়ে চলে গেল স্টেশনে। স্টেশনে আসার পর সবাইকে নিয়ে রকি বলল। রকির কথা মতো সবাই দিক বিদিক হারিয়ে গেল, আর রকির দিকে চোখ থাকলো। রকি স্টেশনে এক জায়গায় বসে রইল। এ কথাটা যে করেই হোক টনির কাছে পৌঁছে গেল। টনি জানতে পারলো আর জসিমের স্ত্রী আর তার মেয়ে এখানে আসছে। টনি সুযোগটা হাতছাড়া করতে চাইলো না, তার লোকদের আদেশ দিল আর যেন জসিমের স্ত্রী আর তার মেয়ের কিছুতে বাঁচতে না পারে। রকির কথা মতো তার লোকেরা বেরিয়ে পড়লো স্টেশনের উদ্দেশ্যে। এদিকে রকি স্টেশনে বসে আছে। হঠাৎ ট্রেনের আওয়াজ ভেসে আসলো রকির কানে। ট্রেন এসে থামলো। রকি ট্রেনের দিকে তাকিয়ে আছে। তখনই ট্রেনের দরজা দিয়ে একটা সুন্দরী মেয়ে বেরিয়ে আসলো। মেয়েটাকে দেখে রকির চোখ আটকে গেল। এত সুন্দর মেয়ে সে হয়তো আগে কখনো দেখেনি। রকি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি অসম্ভব সুন্দরী মায়াবী চেহারা, হালকা মেকআপ, টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, একদম মায়া ধরানো চেহারা। রকি তাকিয়ে আছে। তখনই ওই মেয়ের পাশে জসিমের স্ত্রী এসে দাঁড়ালো। রকি বুঝতে পারলো এটাই জসিমের স্ত্রী। তার সাথে সাথে তার কাছে গেল। আসসালামু আলাইকুম আন্টি, আমি রকি, আমায় জাসিম আঙ্কেল পাঠিয়েছে। জসিমের স্ত্রী মানে মিসেস শাইলা বিবি রকির কথা শুনে বুঝলেন এটা সেই রকি যার কথা তার স্বামী বলেছিল। মিসেস শাইলা বিবি রকির সাথে পরিচিত হলেন আর বললেন ভেতরে কিছু ব্যাগ আছে, সেগুলো নিয়ে আসতে। রকি তাকে গাড়িতে বসতে বলে সে ভেতর থেকে ব্যাগ নিয়ে আসলো। ব্যাগ নিয়ে এসে তো রকি অবাক আর শক খেল। এই মেয়ে কেন এখানে? যে মেয়েকে সে এতক্ষণ দেখছিল সেও রকির গাড়িতে বসে আছে। রকি আর বুঝতে বাকি রইল না এই মেয়েটা জসিমের মেয়ে মনি। রকি আর কিছু না বলে ব্যাগ নিয়ে এসে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। আর জসিমের মেয়ে মনি এসে সামনের সিটে মানে রকির পাশের সিটটাই বসলো। তখন রকি একটু বিরক্তিকর কণ্ঠে বলল, আপনি এখানে কেন আসলেন? আমার বাবার বাড়ি, আমার যেখানে ইচ্ছে সেখানে বসতে পারি। রকির আর কিছু বলার রইল না। গাড়ি স্টার্ট দিল আর সামনে এগোতে লাগলো। এদিকে মনে মনে লাড্ডু ফুটতেছে। ট্রেন থেকে নেমে রকিকে দেখেই ক্র্যাশ খাই। রকিও ছিল হেব্বি দেখতে, তাই মনি ক্র্যাশ খাওয়া সাধারণ ব্যাপার। মনে মুচকি মুচকি হাসছে আর রকির দিকে আর চোখে তাকাচ্ছে। বিষয়টা রকি কিছুটা আন্দাজ করলো, কিন্তু মিসেস শাইলা থাকায় কিছু বলতে পারছে না। কিছুদিন আসতে টনির লোকরা রনির পিছু করলো। বিষয়টা রকি বুঝতে পারলো, তাই গাড়ির স্পিড দ্বিগুণ বাড়িয়ে দিল। এটা দেখে মনি ইয়ার্কির ছলে বলল, আমি জানতাম না বাবার লোকেরা এত ভীতু, এত বড় মস্তান হয়েও ভয় পায়। ছি। মনির কথায় রকির কান্না দিয়ে বারবার মাথায় আঘাত করলো। রকি আরো জোরে গাড়ি স্পিড দিল। ফাঁকা জায়গায় আসতে হঠাৎ করে রকি গাড়ি ব্রেক করলো। রকি গাড়ি ব্রেক করা দেখে টনির লোকরা থামলো আর গাড়ি থেকে বড় বড় চাকু নিয়ে নামলো। এদিকে রকি গাড়ি থেকে নামলো, হাতে বিশাল এক রড। টনির লোকেরা সামনে ধেয়ে আসতে লাগলো। ঠিক এমন সময় পেছনে রকি লোকরা এসে দাঁড়ালো। রকি তাদের সাথে মারামারি শুরু করলো। পেছন থেকে রকির লোকরা এসেও টনির লোকদের সাফ করে দিল। তখন টনির এক লোকের পকেট থেকে ফোন বাজতে লাগলো। রকি মোবাইল বের করে রিসিভ করলো। ওপাশ থেকে টনি বলল, কি রে, মারতে পারছিস? বল বল, কথা বল, আমার মনটাকে একটু শান্তি দে। শেষ, সব কটা শেষ, এসে নিয়ে যা। এই রকি, এই এই চিৎকার করবি না, আমি বেঁচে থাকতে এই পরিবারের কোনো ক্ষতি হতে দেব না, কথাটা মনে রাখিস।
আমি তোকে ছাড়বো না। গুড বাই। রকি ফোন কেটে দিল আর টনির লোকের গায়ে ওপর ছুঁড়ে ফেললো। রকি আবার গাড়িতে এসে বসলো আর ওর লোকেরা গাড়িতে গিয়ে বসলো। রকি গাড়িতে বসে সামনে তাকিয়ে মনিকে উদ্দেশ্য করে বলল, সবখানে সাহস দিয়ে যেতে যায় না, কখনো কখনো বুদ্ধি খাটাতে হয়, সেটা সবার জেনে রাখা উচিত। রকির কথা শুনে মনি মুস্কি হাসলো আর মনে লাড্ডু ফুটা শুরু করলো। মিসেস শাইলা বিবি রকির এমন ঘটনা দেখে কিছুটা রাগ হলো, আবার কিছুটা খুশিও হলো। রকি আবার গাড়ি স্টার্ট দিয়ে রওনা হলো। কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলো। মিসেস শাইলা বিবি গাড়ি থেকে নেমে ভেতরে গেল আর মনি দাঁড়িয়ে রইল। আপনি কি এখানে সিনেমা দেখছেন? কই না তো। তাহলে এভাবে দাঁড়িয়ে থেকে কি দেখছেন? আপনি কি ভাবছেন আমি আপনায় দেখছি? জি না, আমার চোখ এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়নি। তাহলে কানের ডাক্তার দেখান। একথা বলে রকি ব্যাগগুলো নিয়ে ভেতরে যেতে লাগলো আর মনি কিছুটা অবাক হওয়ার সাথে সাথে একটু হাসলো। হাসতে হাসতে রকির পেছনে হাঁটতে লাগলো। এদিকে শাইলা বেবি জসিমের কাছে এসে রেগে আগুন। জসিম তো পুরো আবুল হয়ে গেছে। আমাদের এভাবে মিথ্যে বলে এখানে আনার কি প্রয়োজন ছিল? আরে কি হয়েছে, এত রেগে আছো কেন? তুমি তো বলেছিলে এখানে আর কোনো ঝামেলা নেই, মারামারি কাটাকাটি সব বন্ধ। তাহলে আজ কি হলো এসব? কি হয়েছে? তোমার লোকেদের জিজ্ঞেস করো। রকি? রকি জসিমের ডাক শুনে ব্যাগ ওখানে রেখে ছুটে চলে আসলো। হ্যাঁ বলেন। আজ কি হয়েছে রে? কই কিছু না তো। বাবা ও মিথ্যে বলছে। বল কি হয়েছে? আসলে ওই টনি লোক আক্রমণ করেছিল, কিন্তু তারা পারেনি। পারবে কোত্থেকে? রকি তো মেরে তাদের তাড়িয়ে দিয়েছে। আমি জানতাম টনি ঠিক আক্রমণ করবে, কারণ ও কারো সুখ দেখতে পারে না। আমার মেয়েকে নিয়ে আমি বাইরেই ভালো ছিলাম, অন্তত মেয়ে হারানোর কোনো ভয় ছিল না। তোমাদের স্যার আমি কি করে থাকি বলো? ওই টনির হাত থেকে আমাদের মেয়েকে তো বাঁচাতে হবে। মা বাবা আমি এখানেই ঠিক আছি, আমার কিচ্ছু হবে না। রকি তুমি মনির সাথে সাথে থাকবে। আমি ওই বোবা কালা মানুষকে আমার বডিগার্ড বানাতে চাই না। ও হ্যালো, আমি আপনার বডিগার্ড নই। মনি তুই যখন চাচ্ছিস না তাহলে অন্য কাউকে নে। না না বাবা, তুমি তো জানো তোমার কথার অবাধ্য কখনো হয়নি। থাক, বোবা কালাকে আমি মানুষ করে নিব। একটু বেশিই হচ্ছে। মনি ও কিন্তু তোর বডিগার্ড নয়, ধরে নে ও তোর বন্ধু। বন্ধুর কথা শুনতেই রকি ঘাবড়ে গেল। বৃষ্টির কথা মনে হলো, মনে এক প্রকার ঝড় বইতে শুরু হলো। না না, আমি বন্ধু হতে চাই না, আমি বডিগার্ড হয়েই থাকবো। রকির কথায় মনি অবাক হলো। বন্ধু হওয়ার কথা শুনে এত ঘাবড়ে গেল কেন? এসব মনি মাথার ওপর দিয়ে ঘুরপাক খেতে লাগলো। রকি যখন রাজি তাহলে কি করবে কাজী? জসিম বলল, আচ্ছা তাহলে যাই, তুমি যা মনে করো। আমি গেলাম। রকি সেখান থেকে চলে এলো। মনিও তার পিছনে হাঁটতে লাগলো। রকি তার রুমে এসে মাথা নিচু করে বসে রইল। মনিও রকির পাশে এসে বসে বলল, আমার কথায় রাগ করছো নাকি? আসলে আমি একটু বেশি ফান করি, প্লিজ কিছু মনে করো না। রাগ করিনি, এবার যাও। যদি রাগ করোনি তাহলে আমরা বন্ধু হতে পারি। বললাম না আমি তোমার বন্ধু হব না, বারবার কেন ডিস্টার্ব করো? প্লিজ একা থাকতে দাও। রকির এমন ধমকে মনে ভয় পেয়ে গেল আর মন খারাপ করে রুম থেকে বেরিয়ে চলে গেল। আর রকির চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সারাদিন আর কোথাও বের হলো না রকি, রুমে শুয়ে থেকে কাটিয়ে দিল। আর মনি মন খারাপ করে তার বাবা জসিমের কাছে গেল। কিরে মা, মন খারাপ কেন? বাবা, রকিকে ওর পরিচয় কি? কেন রে মা, ও কি তোকে কিছু বলেছে নাকি? না, কিছু বলেনি, এমনিতেই জানতে চাইলাম। রকি সম্পর্কে আমি কিছুই জানি না, ও সম্পর্কে আমার বন্ধু লতিফ জানে। তাহলে প্লিজ একটু শোনো না। তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আমার মনে হচ্ছে রকির মনে কিছু একটা খুব ব্যথা দেয়। বন্ধু হওয়ার কথা শুনলেই ও কেমন অন্যরকম হয়ে যায়। প্লিজ বাবা শোনো না। আচ্ছা দাঁড়া, আমি ফোন দিচ্ছি। জসিম মোবাইল বের করে লতিফ চৌধুরীর কাছে ফোন দিল আর রকির সম্পর্কে সব জানতে চাইলো।
লতিফ চৌধুরী ভয় পেয়ে বলল, রকি কি কোনো অঘটন ঘটিয়েছে নাকি? আরে না, আমার মেয়ে শুনতে চাচ্ছে। ও। এরপর লতিফ চৌধুরী রকির জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মনি আর জসিমকে বলল। মনি আর জসিম শুনে তো অবাক হলো। কিন্তু আপনি কি করে এসব জানলেন? তোমার বাবা যখন একজন সাহসী আর বিশ্বাসী ছেলে খুঁজছিল, তখন আমি কোনো এক কারণে জেলখানায় যাই আর ওখানে রকিকে মারামারি করতে দেখি। তারপর আমি বাসায় এসে ওর সম্পর্কে সমস্ত কিছু জেনে নেই। আর বৃষ্টি যাকে খুন করছিল তার সাথে বাকি যেই দুজন ছিল তাদের খুঁজে বের করি আর তাদের কাছ থেকে বাকি কথা শুনি। ও। লতিফের কথা শুনে মনির চোখ দিয়ে পানি পড়ে যায়। তারপর মনি রকির রুমে যায়। রকির রুমে এসে দেখে রকি ঘুমিয়ে গেছে। মনি রকির পাশে বসে চোখে চোখ পড়তেই দেখে রকির চোখ দিয়ে পানি পড়ছে। মনি তার ওড়না দিয়ে রকির চোখের পানি মুছে দেয়। এরপর চাদরটা গায়ের ওপর দিয়ে মনি বাইরে চলে আসে। বিকেলে রকি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাগানে একা একা বসে আছে। তখন মনি রকির কাছে আসে আর রকির পাশে বসে। বৃষ্টিকে খুব ভালোবাসতে, তাই না? মনির মুখে এমন কথা শুনে রকি চমকে ওঠে। কি বলছো এসব? আমি লতিফ আঙ্কেলের কাছে সব শুনেছি। ও। তোমাদের এত সুন্দর বন্ধুত্ব আমি আর কখনো দেখিনি। থাক, বাদ দাও, আগের ওসব কথা বলে লাভ নেই। আমি দোয়া করি যাতে তোমরা দুই বন্ধু আবার এক হও। যা হবার নয় তার জন্য দোয়া করে লাভ নেই। কেন হবার নয়? তোমার মনে এখনো বৃষ্টি বন্ধু হয়ে আছে, ঠিক তেমনি বৃষ্টির মনেও হয়তো তুমি বন্ধু হয়েই আছো। বন্ধু মনে করলে আর ছেড়ে যেত না। কোথাও একটু ভুল হচ্ছে। বাদ দাও তো, আর দুপুরের জন্য সরি, তখন মাথা ঠিক ছিল না। আমি বুঝতে পারছি। রকি আর মনি ওখানে বসে আরো কিছুক্ষণ গল্প করলো। তারপর সন্ধ্যা হতে বাসায় চলে আসে। এইভাবে দিন কাটতে লাগলো। রকি টনি ভাইয়ের সাথে পাল্লা নিতে লাগলো। টনির ক্ষমতা আস্তে আস্তে রকি কেড়ে নিল। তবু রকির অনেক টাকা, তাই ক্ষমতা বাড়তে আর দেরি হলো না। এদিকে মনি রকির প্রতি আস্তে আস্তে দুর্বল হতে লাগলো। একসময় মনি মনে হলো রকিকে ছাড়া সে বাঁচবে না, কিন্তু এ কথা রকিকে মুখ ফুটে বলতে পারছে না। রকিকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো মনি, কিন্তু রকি বুঝেও না বোঝার ভান করে থাকলো আর তার কাজে মন দিল। দিন রাত শুধু মনি রকির কথা চিন্তা করতে লাগলো। তাকে নিয়ে স্বপ্নের রাজমহল তৈরি করলো, কিন্তু একটা ভয় তার মনের মধ্যে রয়ে গেল। রকি কি তার ভালোবাসা বুঝবে? এইভাবে 3 মাস কেটে গেল। মনি রকিকে পুরোপুরি ভালোবেসে ফেলেছে। রকি জসিমের পুরো দায়িত্ব নিল। হঠাৎ একদিন জসিম মারা গেল। চারিদিকে কান্নার টোল পড়ে গেল। মনিকে আর সাইলা বিবিকে রকি সান্ত্বনা দিল। এছাড়া আর তার কাছে কোনো উপায়ও ছিল না। জসিম মরে যাওয়াতে পেপার পত্রিকা থেকে লোকজন আসলো, সাংবাদিক আসলো। সব পেপার পত্রিকা টিভি সব জায়গা মৃত্যুর সংবাদ ছড়িয়ে গেল। জসিম মৃত্যুবরণ করাতে জসিমের জায়গা নিল রকি। টনির বিরুদ্ধে দাঁড়ালো রকি। এ খবর ছড়াতে ছড়াতে একসময় বৃষ্টির কাছে পৌঁছে গেল। বৃষ্টির বিয়ে হয়ে সন্তান হয়েছে। সন্তান জন্মানোর 3 মাস পরেই বৃষ্টির স্বামী মারা যায়। বৃষ্টি এখন বিধবা, বাবা মায়ের কাছেই আছে। হঠাৎ টিভিতে এই সংবাদ দেখে বৃষ্টি চমকে গেল। টিভিতে রকিকে দেখে বৃষ্টির মনটা কেঁদে দিল। রকির কাছে যাওয়ার জন্য বৃষ্টির মন ধড়পড় করা শুরু করলো। যে করেই হোক রকির সাথে দেখা করবে বৃষ্টি, কিন্তু রকি কোথায় থাকে, কি করে, কিছুই জানে না। বৃষ্টির বাবা মা বৃষ্টিকে মানা করলো, কিন্তু বৃষ্টি তাদের কোনো কথা না শুনে বেরিয়ে পড়লো রকির সাথে দেখা করার উদ্দেশ্যে। কোলে ছোট্ট বাচ্চা, তবুও বৃষ্টি থামলো না। দীর্ঘ 5 বছর পর নিজেকে অপরাধী ভেবে মনের শান্তি পায়নি। মনের মধ্যে প্রিয় বন্ধুর জন্য কষ্ট থেকেই যেত। বৃষ্টি অচেনা পথে পা বাড়ালো। রকির ঠিকানা জানে না, শুধু জানতে পেরেছে রকি ঢাকায় আছে। এটুকু সম্বল নিয়ে রকিকে খুঁজতে বের হলো বৃষ্টি। এদিকে রকি এক বিশাল মস্তানে পরিবর্তন হলো। জসিম মারা যাওয়ার পর তার সংসারের দায়িত্ব নিল রকি।
রকি এক বিশাল মস্তানে পরিণত হলো। জসিম মরে যাওয়ার পর তার সংসারের দায়িত্ব নিল রকি। 2 নম্বর ব্যবসা, চোরাচালান, খুনাখুনি এসব সবার ওপরে নাম উঠে গেল রকির। কিন্তু সে আজ পর্যন্ত কোনো মেয়ের ইজ্জত নিয়ে খেলেনি। এখনো সে মেয়েদেরকে সম্মান দেয়। কোথাও নারী নির্যাতন হলে সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ায় রকি। এর জন্য খুব সহজে সবার মুখে মুখে নাম ছড়িয়ে গেল রকির। ছোট বড় সবাই রকি নাম শুনেই ভয় পেত, কিন্তু এইসব টনি কিছুই মানতে পারছিল না। টনির ধান্দায় আস্তে আস্তে তালা লাগছিল। তাই টনি ঠিক করলো যে করে হোক রকির নামে পথের কাঁটাকে সরাবেই, মেরে ফেলবে রকিকে। তার আগে একটা চাল চাললো টনি। রকিকে টাকা দিয়ে কিনতে চাইলো। এর জন্য টনি ভাই রকিকে একটা ক্লাবে ডাকলো। রকি একটু আন্দাজ করলো টনি কি জন্য ডাকতে পারে। রকি আর না করলো না, টনির নিমন্ত্রণ গ্রহণ করলো। রকি একা চলে গেল ক্লাবে। যে দেখে টনি তার লোকদের সাথে বসে আছে। রকি সোজা টনির কাছে গিয়ে বসলো। ওয়েলকাম মিস্টার রকি। ধন্যবাদ। বসো বসো, তুমি তো আজ আমার অতিথি, আর অতিথি কেমন করে আপ্যায়ন করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা সবাই জানে, আর আমিও জানি। ভালো ভালো, ড্রিঙ্ক হয়ে যাক। অবশ্যই। তারপর টনি নিজের হাতের বোতল থেকে ঢেলে রকির সামনে এগিয়ে দিল আর নিজেও নিল। রকি বুদ্ধি করে নেশা করবে না বলে ঠিক করলো, কিন্তু টনি জোর করাতে রকি একটু করে খেতে লাগলো। অবশেষে টনি আসল পয়েন্টে গেল। আমার অনেক টাকা, অনেক, আর অনেক ক্ষমতাও আছে। যে কোনো মানুষকে আমি কিনতে পারি। আমার তবুও টাকা চাই। তোমারও নিশ্চয়ই টাকা চাই। এই দুনিয়ায় টাকার বড় কিচ্ছু নেই। তোমার যত টাকা লাগবে আমি দিব। টাকা পয়সা গাড়ি বাড়ি সব দিব, শুধু আমার সাথে হাত মেলাতে হবে। টনি সাহেব, আপনি ভুল করছেন। এই রকিকে কেনা এত সহজ নয়। রকি, তোমরা ছোট মানুষ, একটু জেদ থাকবেই। তাই বলছি জেদ ভুলে হাত মিলিয়ে নাও। গাড়ি বাড়ি টাকা পয়সা মেয়ে কোনোটার অভাব পড়বে না। একবারই বললাম টাকা দিয়ে রকিকে কেনা যায় না। তাহলে কি চাই তোর? বল কি চাই? এই শহর। 2 টাকার ফকির রাস্তা থেকে উঠে এসে হঠাৎ করে কখনো ইহা বড় মস্তান হয়ে যায় না। এর জন্য অনেক খরচা করতে হয়। টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না, এর জন্য সাহস আর বুদ্ধির প্রয়োজন হয়। রকি, তুই কিন্তু খুব খারাপ করছিস। আমার সাথে টেক্কা দিলে কিন্তু এর ফল ভালো হবে না। এত কিছু করার পরও কি তোর মনে হচ্ছে আমি তোর সাথে হাত মেলাবো? তুই কি আজ ফিরে যেতে পারবি? এভাবে পার্টির আমন্ত্রণ করে ডেকে পেছন থেকে মারার অভ্যাস একমাত্র ভীতুদেরই হয়। তোর কি মনে হয় আমি ভীতু? মনে হতো, কিন্তু এখন বিশ্বাস হলো। আচ্ছা যা, তোকে তোর ইচ্ছে মতো জায়গায় মারবো, যা। ওকে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। একথা বলে রকি সেখান থেকে উঠে বেরিয়ে চলে আসলো। এসে গাড়ি নিয়ে বাসার দিকে রওনা হলো। গাড়ি তার নিজ গতিতে চলছিল। হঠাৎ কোথা থেকে কে যেন এসে রকি গাড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। গাড়ির স্পিড খুব কম ছিল, সেজন্য আস্তে ধাক্কাটা খেলো। রকি গাড়ি থেকে বের হতে যাবে, এমন সময় গাড়ির সামনে থেকে সে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে পিছনে তাকালো। রকি তাকিয়ে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে তার গাড়ির সামনে। মেয়েটার কোলে ছোট্ট সন্তান আছে। মেয়েটার পিছনে কয়েকটা মস্তান ছিল। ভয়ে তারা সামনে তাকালো। রকির গাড়ির আলো এসে মেয়েটার চোখে মুখে লাগলো। মেয়েটাকে দেখে তো রকি পুরো থমকে গেল। আকাশ ভেঙে পড়লো মাথার ওপর। চোখ কপালে উঠে গেল। মেয়েটার কেউ না, সে ছিল বৃষ্টি। রকির খোঁজে বৃষ্টি ঢাকায় চলে আসে আর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা হলে ঢাকা শহরে কুকুরের দল বেড়ে যায়। বৃষ্টি পিছু করে কয়েকটি মস্তান। বৃষ্টি নিজেকে বাঁচানোর জন্য তার সন্তানকে নিয়ে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে রকির গাড়ি চলে আসে।
আর ধাক্কা লেগে নিচে পড়ে যায়। রকি বৃষ্টিকে দেখে একদম জমে পাথর হয়ে গেছে। হঠাৎ পেছন থেকে মস্তানরা বৃষ্টির ওপর আক্রমণ করলো। বৃষ্টি তার বাচ্চাকে কোলে নিয়ে বাঁচাও বাঁচাও চিৎকার করে উঠল। তখনই রকি সেদিনের কথা মনে হলো। সেদিন তারা দুজন আলাদা হয়ে গেছিল। রকির মনে বৃষ্টির জন্য অনেক অভিমান ঘৃণা জন্মে আছে, আর তাই ঠিক করলো বৃষ্টির সামনে সে যাবে না। সেই জন্য পকেট থেকে রুমাল বের করে মুখটা বেঁধে নিল। এরপর বৃষ্টির কাছে গেল। রকি বেরিয়ে আসতেই বৃষ্টি রকির পেছনে এসে লুকালো। এবার রকি মুখ থেকে রুমালটা সরিয়ে আবার মুখ ঢেকে নিল। ওই লোকগুলো রকিকে দেখে ভয়ে পালিয়ে গেল। রকির মুখে রুমাল থাকায় বৃষ্টি চিনতে পারল না। ধন্যবাদ। রকির কণ্ঠ শুনে বৃষ্টির বুক ধরপড় করে উঠল। যেন মনে হলো খুব চেনা চেনা কণ্ঠ, কিন্তু কিছু বলার সাহস পেল না। রকি সোজা গাড়িতে উঠে বসলো। তখনই বৃষ্টি বলল, আচ্ছা, আমায় আরেকটু সাহায্য করবেন প্লিজ? বলেন। আমায় কোনো একটা হোটেলে পৌঁছে দেবেন প্লিজ? গাড়িতে ওঠেন। বৃষ্টি আর কিছু না বলে গাড়িতে উঠে বসলো। রকি এবার গাড়ি স্টার্ট দিল। গাড়ি আবার চলা শুরু করলো। কেউ কোনো কথা বলছে না। হঠাৎ বৃষ্টির বাচ্চাটা কেঁদে উঠল। বৃষ্টি আদর করতে লাগলো, যার ফলে বাচ্চার কান্না থেমে গেল। রকির বুকটা ফেটে যাচ্ছে। নিজের প্রিয় বন্ধু পাশে বসে আছে, অথচ কিছু বলতে পারছে না। রকি ভাবলো হয়তো বৃষ্টি আর রকির মুখ দেখতে চায় না, তাই গ্রামে ছেড়ে চলে গেছে। এদিকে বৃষ্টি মনে মনে শুধু রকিকে খুঁজে চলেছে। রকি আর থেমে থাকতে না পেরে জিজ্ঞাসা করলো, এই ছোট্ট সন্তানকে নিয়ে আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? আমার একটা দামি জিনিস হারিয়ে গেছে, খুব দামি জিনিস। গত 5 বছর ধরে জ্বলে পড়ে মরছি আমি। এবার তাকে খুঁজে পেলে আমি একটু শান্তি পেতাম। কি সেই জিনিস? আমার কলিজা, আমার জীবন, আমার বেস্ট ফ্রেন্ড। তার নাম রকি। শুনেছি এই শহরেই থাকে। কিন্তু এতদিন পর তাকে কেমন করে খুঁজে পাবেন? আমি ঠিক খুঁজে নিব। ওর কাছে ক্ষমা না চাইলে আমি মরেও শান্তি পাবো না। ও, একটা কথা বলবো? কি? আপনার কণ্ঠ একদম আমার বেস্ট ফ্রেন্ডের মতো, তাই আপনার কণ্ঠ শুনে আমি অবাক হয়ে গেছিলাম। তাকে কি খুব ভালোবাসেন? নিজের চাইতেও বেশি। সে আমার ছোটবেলার খেলার সাথী। আমার জীবন রক্ষা করতে সে ঝাঁপিয়ে পড়েছে। রকি বৃষ্টির কথা শুনে তার সমস্ত রাগ অভিমান মুছে গেল। বন্ধুর প্রতি খুব মায়া হলো, তাই আর হোটেলে না গিয়ে সোজা রকির বাসায় নিয়ে চলে এলো। রকির বাসায় এসে রকি গাড়ি থেকে নেমে বৃষ্টিকে নামতে বলল, আর বৃষ্টি অবাক হয়ে বলল, আপনি এটা কোথায় নিয়ে আসলেন? এটা তো কোনো একটা বাড়ি বলে মনে হচ্ছে। ভেতরে গেলেই বুঝতে পারবেন, চলেন। বৃষ্টি ভাবলো হয়তো এটাই হোটেল, তাই আর কোনো কথা না বলে ভিতরে চলে গেল। কিন্তু ভিতরে এসে দেখলো চারিদিকে কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে, আর পিছনে রকি এসে মুখ থেকে রুমালটা সরিয়ে দিল। বৃষ্টি রকিকে দেখেই চিনতে পারলো। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, রকি তুই? হ্যাঁ, আমি রকি, আর আমি তোর সেই পিচ্চি রকি। বৃষ্টি রকির কাছে আসলো। এক হাতে তার বাচ্চাকে কোলে ধরে আছে, আর এক হাতে রকির চোখ মুখ নাড়তে লাগলো। জানিস তোকে আমি কত খুঁজেছি? জানি, আমার মুখ দেখবি না বলে গ্রাম থেকে চলে আসছিস। আমি তো খুনি। না না, বিশ্বাস কর, তুই জেলে যাওয়ার পর আমার বাসা থেকে আমায় আর বের হতে দিত না। সবাই আমায় বলতো খুনির বন্ধু। কিন্তু আমি তোর সাথে দেখা করতে চাইতাম। তোর আব্বু আর আমার আব্বু আমায় যেতে দিত না। আমি সারা দিন রাত ঘরে বসে কান্না করতাম। আব্বুও মানা করেছে। হ্যাঁ, তারপর হঠাৎ আব্বু শহর থেকে গ্রামে গিয়ে আমাদের নিয়ে চলে আসলো শহরে। যখন জেল থেকে বেরিয়ে এসে তোকে দেখতে পেলাম না, তখন খুব কষ্ট হয়েছিল। আমিও দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম। এই বাচ্চা কার? শহরে এসে আব্বু আমায় বিয়ে দেয়। তারপর আমি সংসার শুরু করি। আব্বু আম্মু সবসময় বোঝাতো রকি আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু আমি বলতাম আসবে। আব্বু আমায় খুব বকা দিত, তাই তোকে ভোলার জন্য সংসারে মন দিলাম।
1 বছর পর আমাদের মাঝে আমার ছোট্ট আব্বু আসে, আর তার 3 মাস পর আমার স্বামী মারা যায়। তখন থেকে আমার ছেলেকে নিয়ে আমি আব্বু আম্মুর কাছেই থাকি। ও আমার কপালে না বেশি সুখ সয় না। তোর সাথে বন্ধুত্ব করে তোকে হারিয়েছিলাম, তারপর স্বামী হারালাম। মন খারাপ করিস না। কিন্তু তুই কি এখানে থাকিস? এরাই আমার পরিবার। কিন্তু এখানে তো সবাই ছেলে। মেয়েও আছে। আন্টি মনি কোথায় গেলে? কিন্তু রকি, আমি খবর দেখলাম তুই নাকি এই শহরের নামি দামি মস্তান হয়ে গেছিস। হ্যাঁ রে, যে মস্তানের অপবাদে পরিবার হারালাম, ছাত্র জীবন হারালাম, নিজের জীবন থেকে 4-4টি বছর হারালাম, আজ আমি সেই মস্তান। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই রকি, এটা কে? এইটাই আমার বেস্ট ফ্রেন্ড বৃষ্টি। আর বৃষ্টি, এর নাম মনি। এই বাসার মালিকের মেয়ে। কয়েকদিন হলো ওর বাবা মারা গেছে। মাথার উপর আমি ছাড়া এদের মেয়ে আর মায়ের কেউ নেই। ও, তাহলে আপনিই সেই বৃষ্টি? হ্যাঁ। বৃষ্টি সবার সাথে পরিচিত হলো। প্রিয় বন্ধুকে কাছে পেয়ে বৃষ্টি আর রকি উভয়ে খুশি, কিন্তু তবুও রকির মাথায় একটা ভয় থেকেই গেল। সেটা হলো টনি। টনি যে কোনো সময় রকি বা ওর পরিবারের ওপর হামলা করতে পারে, তাই রকি তার লোকদের সাবধান করে দিল। কিন্তু বৃষ্টি রকিকে এই অবস্থায় কিছুতেই মানতে পারছে না। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। বৃষ্টি রকির কাছে থেকে গেল। বৃষ্টির আব্বুর কাছে ফোন করে সব বলল। এর মধ্যে টনি অনেকবার রকির ওপর হামলা করেছে। কখনো রকিকে আটকাতে পারছে, আবার কখনো আহত হচ্ছে। এদিকে বৃষ্টি ঘরে বসে থেকে তার ছেলেকে ঘুমাচ্ছিল। তখন মনি বৃষ্টির কাছে আসলো আর খুব কাছাকাছি বসলো। বৃষ্টি আপু, একটা কথা বলতাম। হ্যাঁ বলো। আপনার বন্ধুর কি কোনো জিব আছে? হ্যাঁ, ওই লুচ্চা জিএফের অভাব নেই। ও, ওকে তুমি ভালোবাসো তাই না? আসলে আপু, ওর কোনো জিএফ নেই। সুন্দরী সুন্দরী মেয়ে ওকে প্রপোজ করতো, কিন্তু আমার প্রতি তার ভালোবাসা কমে যাবে বলে সে প্রেম করে নাই। প্রেম করতে হবে না, সোজা বিয়ে করতে বলেন না। আমার কথা কি শুনবে? আপনার কথা সে অবশ্যই শুনবে। প্লিজ আপু, আমি আপনার বন্ধুকে খুব খুব ভালোবাসি। আচ্ছা বলবো। ধন্যবাদ আপু। মনি নাচতে নাচতে চলে গেল। বৃষ্টি একটু মুচকি এসে আবার কাজে মন দিল। এদিকে আচমকা রকির ওপর টনির লোকেরা আক্রমণ করলো। রকি একটু ঠেকাতে পারলেও বেশিক্ষণ পারল না, তাই পকেট থেকে ফোন করে কলিং বাটনে টিপ দিল। প্রথম নম্বরে যা ছিল তার কাছে চলে গেল। ভাগ্যক্রমে সেটা রকির লোকের কাছে গেল। রকির লোকেরা ফোন রিসিভ করে শুনতে পেল রকিকে যেন মারছে। সঙ্গে সঙ্গে লোকেশন ট্যাগ করে তারা সেখানে পৌঁছে গেল। রকিকে মারার জন্য তার চাকু বের করলো আর পেটে ঢুকাতে যাবে, তখনই রকির লোকেরা চলে এলো, যার ফলে টনির লোকেরা আর পেরে উঠল না। রকি মাটিতে পড়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে গেল। তার লোকেরা টনির লোকদের মেরে তাড়িয়ে দিল। তারপর রকিকে নিয়ে হাসপাতালে চলে আসলো। বৃষ্টি, মনি এ খবর শোনা মাত্রই তো তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। তাড়াহুড়ো করে তারা হাসপাতালে চলে গেল। রকিকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। ডাক্তার তার নিজ সাধ্য মতো চেষ্টা চালাচ্ছে। এদিকে বৃষ্টি আর মনি শুধু ছটপট করছে। বৃষ্টি মনে এক প্রকার ভয় কাজ করলো। দীর্ঘ কয়েক ঘন্টা পর রকি জ্ঞান ফিরল। রকির লোক রকিকে বাসায় নিয়ে চলে আসলো, কারণ হাসপাতালে তারা রকিকে সেফ মনে করছিল না, তাই বাসায় নিয়ে চলে এলো। মনি আর বৃষ্টি সাথে মিসেস শায়লা বিবি উত্তেজিত হয়ে পড়ল, কারণ শায়লা বিবি রকিকে নিজের ছেলের চোখে দেখে, রকিকে নিজের ছেলে মনে করে। বৃষ্টি চোখ ভরা পানি নিয়ে রকির পাশে গিয়ে বসলো। রকি বৃষ্টির চোখে পানি দেখে অবাক হলো। আরে পাগলি, কাঁদছিস কেন? আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক হয়ে যাব।
রকি, এসব গুন্ডা মাস্তানগিরি বন্ধ কর, তুই এসব থেকে সরে আয়। কি বলছিস কি তুই? আমার এটাই তো স্বভাব, কি করে বন্ধ করি? সব দোষ আমার, সব দোষ আমার। সেদিন যদি আমার দোষ তোর ঘাড়ে দিতে না দিয়ে আমি নিজেই নিতাম, তাহলে আজ এই দিন দেখতে হতো না, তোর জীবনের কিছু হতো না। পাগলি, সেদিন তুই জেলে গেলে তোর জীবন পুরো নষ্ট হয়ে যেত, বেঁচে থেকেও মরে যেতি। আর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ওই কষ্ট পেতে দিতে চাই না। কিন্তু আজ তুই মৃত্যু নিয়ে খেলা করছিস, এটা কি আমি মানতে পারছি? প্লিজ রকি, চল না আবার সেই ছোটবেলায় ফিরে যাই। সম্ভব না, আমি চলে গেলে মনি আর মায়ের কি হবে ভেবেছিস? আমি শুধু তোকে ভালো দেখতে চাই। সম্ভব না। রকি কিছুতেই বৃষ্টির কথা মানতে পারল না, আর বৃষ্টি রকিকে মানানোর হাজার চেষ্টা করতে লাগলো। এদিকে টনি ভাই তার লোকদের আজ ইচ্ছা মতো ধোলাই দিচ্ছে, কারণ হাতের কাছে পেয়েও তারা রকিকে মারতে পারেনি। ঠিক এক সময় টনির মাথায় বুদ্ধি চেপে বসলো। রকির সব থেকে আপন কে আছে? তাড়াতাড়ি খোঁজ নিয়ে আমায় বল। টনির লোকেরা খোঁজ নিয়ে জানতে পারলো, আর সেটা তারা তাদের বস টনির কাছে এসে বর্ণনা দিতে লাগলো। বস, রাকিবের বাবা মা বলতে কেউ নাই, আসে শুধু একটা জানের জান বেস্ট ফ্রেন্ড, কিন্তু তাকে মারা একদম অসম্ভব, কারণ সে এখন রাকিবের কাছেই আছে। ওর বেস্ট ফ্রেন্ডের বাসা কোথায়? পাশের শহরে, শুধু তার বাবা মা থাকে। ওকে মারতে পারবো না তো কি হয়েছে, ওর বাবা মাকে তো মারতে পারবো। যাও, রকির বেস্ট ফ্রেন্ডের বাবাকে টপকে দাও। টনির কথা মতো বৃষ্টির বাসায় তারা চলে গেল। আর বাসায় তখন বৃষ্টির বাবা আর বৃষ্টির মা বসে গল্প করছিল। এমন সময় টনির লোকেরা ভেতরে গেল। কি চাই বলে বৃষ্টির বাবা তাদের কাছে আসতে হাত থেকে চাকু বের করে পেটে বরাবর ঢুকিয়ে দিল। এ দেখে বৃষ্টির মা ভয় পেয়ে গেল। স্বামীকে এইভাবে মরতে দেখে বৃষ্টির মা পাশ থেকে একটা লাঠি নিয়ে টনির লোকদের মারতে লাগলো। টনির লোকেরা রেগে গিয়ে বৃষ্টির মাকেও পেট বরাবর ছুরি ঢুকিয়ে দিল। স্বামীর পাশে ধপাস হয়ে পড়ে গেল। আর টনির লোকেরা কাজ শেষ হয়ে গেল, তখনই তারা চলে আসলো। এইটা রান্নাঘর থেকে সেই বাড়ির কাজের লোক দেখতে পায়। বৃদ্ধ মানুষ, এমন ঘটনা দেখে জমে পাথর হয়ে যায়, সেখানেই থমকে দাঁড়ায়। টনির লোকেরা আর তাকে দেখতে পায় না, ফলে তারা চলে যায়। এই ঘটনা বৃষ্টি কানে পৌঁছে গেল। বৃষ্টি গলা ছেড়ে কান্না করতে লাগলো। রকি জিজ্ঞেস করতে বৃষ্টি সব বলল। একথা শুনে রকিও খুব অবাক হলো। সাথে সাথে গাড়ি বের করে বৃষ্টিকে নিয়ে রওনা হলো, আর সব লোকদের বলল বাড়ি পাহারা দিতে। কিছুক্ষণের মধ্যে রকি বৃষ্টির বাসায় চলে আসলো। এসে দেখে দরজার কাছে তার বাবা মা পড়ে আছে। পুলিশ চারিদিকে ঘিরে দিল এবং তাদের কাজ শুরু করলো। পুলিশ বাড়িতে তল্লাশি দিতেই সাক্ষী হিসেবে কাজের লোকটাকে পেল। রকি কাজের লোককে জিজ্ঞেস করলো কারা এই কাজ করেছে। তখন সে বলল কালো পোশাক পরা কয়েকটি লোক। রকির আর বুঝতে বাকি রইল না যে এটা টনির কাজ। রকি পুলিশকে বলল সাক্ষীকে আমার কাছে রাখতে হবে, নয়তো যে কোনো সময় টনির লোক এসে ওকে মেরে দেবে। পুলিশ রকির কথা বিশ্বাস করলো, আর সাথে একজন দারোয়ান পাঠালো। লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। এরপর বাড়িটা পুলিশ বন্ধ করে দিল। রকি কাজের লোক আর বৃষ্টিকে নিয়ে আবার বাসায় ফিরে। এদিকে টনি আবার তার লোকদের কেলানি দিতে লাগলো। শালা উল্লুক, গাধা, এতদিন খাইয়ে পরিয়ে গাধা ফলছি, কাজ করছে আবার সাক্ষীও রেখে আসছে, এখন আমায় পুলিশ যে এসে পাছায় বাঁশ দিয়ে থানায় নিবে। টনির লোকেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। টনির চিন্তায় শুধু পায়চারি করছে। অন্যদিকে রকি তাদের বাসায় চলে এলো। রকি বুঝতে পারলো তার জন্য বৃষ্টি আজ এতিম হয়ে গেল, কিন্তু এই ধান্দা যে সে ছাড়তে পারবে না। রকি, তুমি এসব মারামারি ছেড়ে দাও। দেখলে তো তোমার জন্য আজ বৃষ্টি আপু এতিম হয়ে গেল। বৃষ্টি, আজ আমার জন্য তুই এতিম হলি, আমায় মাফ করিস। এতিম হয়েছি তাতেও কষ্ট নেই, একদিন তো হতেই হতো, কিন্তু তোর কথা ভেবে কষ্ট পাচ্ছি রে। তোর কিছু হলে আমার কি হবে ভেবেছিস? আচ্ছা আমার কথা ছাড়, মনির কি হবে একবার ভেবেছিস? মানে?
মনি মনের মতো তোকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে, তোকে নিয়ে হাজার জনম বেঁচে থাকার স্বপ্ন দেখে, তোকে নিয়ে মনের মতো সুখের এক রাজ্য তৈরি করেছে। আর সেই রাজ্যে তুই প্রবেশ করার আগেই যদি তোর কিছু হয়ে যায়, তাহলে ও কি করে বাঁচবে বল? ও কেন আমায় নিয়ে স্বপ্ন দেখবে? কারণ ও তোকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমার মেয়ে তোমায় ভালোবাসে। যখন তোমার মন খারাপ থাকে তখন মনিও মন খারাপ করে থাকে। তুমি কথাবার্তা না বললে মনিও চুপি চুপি কান্না করতো। যখন টনির লোকের কাছে মার খেয়ে পড়ে থাকলি, তখন দিনরাত না ঘুমিয়ে ও তো সেবা করেছে, তোকে সুস্থ করে তুলেছে। বৃষ্টির কথা শুনে রকি অবাক হলো। দূরে দাঁড়িয়ে মনি শুধু চোখের পানি ফেলতেছে। রকি জানতো মনি তাকে পছন্দ করে, কিন্তু এতটা যে ভালোবাসে এটা জানতো না। কিন্তু আমার জীবনে কোনো নিশ্চয়তা নেই। এখন আছি, আবার এখন নাও থাকতে পারি। তাই তো বলছি, তুই এই নোংরা পথ থেকে ফিরে আয় আর সাধারণ মানুষের মতো বাঁচতে শেখ। আজ আমার বাবা মাকে হারিয়েছি, তোকে আমি হারাতে চাই না। তুই হারিয়ে গেলে আমি চির একা হয়ে যাব রে। এই মানুষগুলো একা হয়ে যাবে। আমার স্বামীকেও আমি বারবার ফিরে আসতে বলতাম, কিন্তু সে আসতো না। ওই দিন টনির গুলি ওর মাথায় লেগে ডাক্তার বলেছিল ওইটা বের করলে সে আর বাঁচবে না, তাই তিলে তিলে সে মরল। কি বলছেন? হ্যাঁ বাবা, তোমায় আমি আমার ছেলের মতো দেখি। তোমার আশায় আমরা বেঁচে গেছি। তুমি ছাড়া আমাদেরও কেউ নেই, তাই বলছি আমাদের এতিম করিও না, ফিরে এসো। কিন্তু ওই টনি সাধারণ মানুষ হয়েও তুই ওকে ওর উচিত শিক্ষা দিতে পারবি। রকি মনির দিকে তাকিয়ে দেখে সে দূরে দাঁড়িয়ে আছে। রকি তার সামনে গেল, মুখটা উঁচু করে ধরে বলল, মনি আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে? আমি শুধু ওই টনির রাজমহল ধ্বংস করতে চাই। মনি আর কিছু না বলে সোজা রকিকে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে কান্না করতে করতে বলল, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। রকি মনির মাথায় হাত বুলিয়ে দিল। একটু পর বাসা থেকে বের হলো, গাড়িতে বসে টনির কাছে ফোন দিল। হ্যালো। পাপের ঘর পূরণ হলেই তার সর্বনাশ আছে। তুই ধরে নে আমি তোর সেই সর্বনাশ। এই রকি, এই তোকে আমি ছাড়বো না। নিজে তো বেঁচে দেখা, তারপর না হয় আমার কথা চিন্তা করিস। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। হা হা হা, একবার বাইরে তাকিয়ে দেখ, তোর শ্বশুর মশাই বাইরে অপেক্ষা করছে। রকি কথা শুনে টনি ভয় পেয়ে তাড়াহুড়ো করে জানাল দিয়ে বাইরে তাকালো আর দেখলো চারিদিকে পুলিশ ঘিরে ধরেছে। আমায় আটকে রাখতে পারে এমন কোনো জেলখানা তৈরি হয়নি। যে কয়দিন থাকবি সেটাই আমার শান্তি। আমি ফিরে এসে তোকে নিজের হাতে খুন করব। আচ্ছা, অপেক্ষায় রইলাম। রকি ফোন কেটে দিল আর টনি রাগের ঠেলায় ফোন হাত থেকে ফোরে মেরে ভেঙে ফেললো। ঠিক এমন সময় পুলিশ চলে আসলো। টনিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল আর রকি তার কাজ শুরু করলো। শহরে একজন বিখ্যাত হ্যাকারকে ডেকে আনলো আর টনির অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করলো, কিন্তু তাতে ব্যর্থ হলো। কারণ টনি খুব চালাক, কিন্তু রকি তার চেয়ে ডবল চালাক। একে একে পাসওয়ার্ড দিতে লাগলো। অবশেষে টনি ভাই এটা দিতেই খুলে গেল। তারপর টনির সমস্ত টাকা রকির অ্যাকাউন্টে ট্রান্সফার করলো, কিন্তু টনির টাকার অভাব ছিল না, সবকিছু অন্য কাছ থেকে ছিনিয়ে নেওয়া। রকি ইনকাম ট্যাক্স অফিসে ফোন করে আর টনির বাসায় আসতে বলে। ইনকাম ট্যাক্স অফিসাররা টনির বাসায় সার্চ করলো আর কয়েক ডলার টাকা পেল। এছাড়া তার অনেকগুলো অ্যাকাউন্ট ছিল, সেগুলোর থেকেও অফিসাররা নিয়ে নিল। ইনকাম ট্যাক্স অফিসাররা সাথে আরো কিছু দলিল পেল, যেগুলো সব নকল। পুলিশ ইনকোয়ারি করে সমস্ত দলিলের আসল কপি বের করলো। তার মধ্যে একটা দলিলও টনির নামে ছিল না, সবটা অন্যান্য গরিব মানুষের নামে ছিল। তাদের মধ্যে জসিম মানে মনির বাবার একটা ছিল, যেই বাড়িতে টনিরা থাকতো সেই মহল জসিমের নামে ছিল। পুলিশ টনির সমস্ত সম্পত্তি তার আসল মালিককে ফিরিয়ে দিল। জসিমের বাড়িটাও মিসেস শায়লা বিবি পেল, আর রকি তার ছোট্ট পরিবার নিয়ে সেই মহলে গেল।
এ খবর পুরো দেশ ছড়িয়ে গেল। টপ বিজনেসম্যান টনি শিকদার একজন মোস্ট ক্রিমিনাল। আদালতে টনির শাস্তি ফাঁসি দিল। এদিকে রকি যে কয়েকটা খুন করেছিল সেগুলোর কোনো সাক্ষী ছিল না, তাই পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারল না। রকি এবার মস্তানের খাতা থেকে নাম কেটে দিয়ে সাধারণ মানুষের মতো বাঁচতে লাগলো। বৃষ্টির বাবা মা মারা যাওয়ার পর বৃষ্টির বাবার সমস্ত সম্পত্তি বৃষ্টির নামে হয়ে গেল, আর সেটা বৃষ্টি রকিকে বিজনেস করার জন্য দিল, আর বলল তার ছেলে যখন বড় হবে তখন তাকে দিতে। রকি তাতে রাজি হলো, আর দুই বন্ধু মিলে নতুন বিজনেস শুরু করলো। এরই মধ্যে রকি মনিকে বিয়ে করলো। তাদের নতুন জীবন শুরু হলো। মস্তান থেকে রকি বিজনেসম্যান হলো। রকির হয়ে যারা কাজ করছিল তাদের মধ্যে যারা রকির খুব কাছে ছিল তাদের পরিবার সহ এই মহলে থাকার অনুমতি দিল। বাকি লোকগুলো তাদের বাসায় ফিরে গেল। রকি তার অফিসে তাদের চাকরি দিল। টনির অ্যাকাউন্ট থেকে যা টাকা নিয়েছিল সেগুলো শহরে এতিমদের দান করলো। আস্তে আস্তে বৃষ্টি আর রকি দুই বন্ধু মিলে তাদের বিজনেসটা বড় করতে লাগলো। দিন রাত রকি পরিশ্রম করলো, লোক সংখ্যা বাড়িয়ে দিল, আর সাথে কাজও বেড়ে গেল। বড় বড় কোম্পানি থেকে অর্ডার পেতে লাগলো। কয়েক মাসের মধ্যে তাদের কোম্পানি টপে উঠে গেল। শহরের টপ বিজনেসম্যান হিসেবে রকির নাম উঠে গেল। বৃষ্টির কথা মতো বৃষ্টির সম্পত্তি আলাদা করে রাখলো, আর তাতেও ব্যবসা শুরু করলো। রকি এখন প্রচুর টাকা হয়ে গেল। বৃষ্টির আলাদা সম্পত্তি থেকে যা টাকা আসতো সব বৃষ্টির অ্যাকাউন্টে জমা করলো। এদিকে বৃষ্টি একদিন গ্রামে ফিরে গেল। রকির বাবা মাকে সব সত্যিটা বলে দিল। রকির বাবা মা সত্যি জানতে পেরে খুব গর্বিত হলো যে তাদের এমন একটা ছেলে আছে। মিমের বিয়ে হয়ে গেছে আর সুন্দর একটা পরিবার হয়েছে, তাই বৃষ্টি রকির মা বাবাকে নিয়ে শহরে চলে এলো। রকি তার বাবা মাকে পেয়ে অনেক খুশি হলো। রকির বাবা মা রকির কাছে ক্ষমা চাইলো। রকি আবার বাবা মায়ের কোলে ফিরে গেল। ছেলে বৌমাকে পেয়ে রকির বাবা মা অনেক খুশি হলো, যা বলে বোঝানো যাবে না। এইভাবে রকির হারানো জীবন আবার ফিরে পেল। মাঝখানে কয়েকটি বছর স্বপ্ন ভেবে রকি নতুন করে জীবন শুরু করলো, যার মধ্যে ছিল হাসি, ঠাট্টা, ভালোবাসা।